হ্যাঁ, আমি আপনাকে হোস্ট বানা দিচ্ছি। হুম। সালাম আলাইকুম। আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন ঠিক মতো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দেখতে পাচ্ছি। আচ্ছা। আজকে আমাদের শরীরের স্ট্যান্ডার্ড নাম্বার হচ্ছে 30, মনিটাইজেশন বা তাওয়াররুক বা কমোডিটি মুরাবাহা। তো আজকে আমাদের এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আহ, ছোট স্ট্যান্ডার্ড, 3 পেজের। বাট এই আজকে যে স্ট্যান্ডার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্যান্ডার্ড আপনাদের, যেহেতু 61 স্ট্যান্ডার্ড। সো এখান থেকে মোস্ট প্রবাবলি 2টা কি 3টা কোশ্চেন আপনারা কমন পাবেন। তো এই 3 পেজ পড়ে যদি আপনারা 3টা বা 2টা কোশ্চেন কমন পান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে মার্কটা অনেক এগিয়ে যাবে। তো এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে। সো বিফোর স্টার্টিং আওয়ার টুডে স্ট্যান্ডার্ড, আমি জাস্ট হোয়াট ইজ তাওয়াররুক বা মনিটাইজেশন, এই কনসেপ্টটা আমি আসলে একদম ক্লিয়ার করতে চাই। পরবর্তীতে যেটা হবে যে আপনারা টপিক্সে গেলে, স্ট্যান্ডার্ডে গেলে ব্যাপারগুলো খুব ইজিলি রিলেটেড করতে পারবেন। এটা হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে আমরা আসলে যেটা ফার্স্টে এই স্ট্যান্ডার্ডটা পড়তে গেলে আমরা যে জিনিসগুলো আসলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে মনিটাইজেশনটা কি। এরপর আসবে হচ্ছে বাই আল ইনাহ। খুব ইম্পর্টেন্ট যে এই মনিটাইজেশনের সাথে বাই আল ইনাটা হচ্ছে পুরোপুরি রিলেটেড। তো আপনি যদি মানিটাইজেশন বুঝতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাই আল ইনাটা বুঝতে হবে। এরপর যেটা আসবে হচ্ছে মুরাবাহা সেল। আমি যতটুকু জানি যে আমাদের পরের যে সেশন এটাই হচ্ছে মুরাবাহা। কেউ মিজানুর রহমান স্যার নিবেন। স্যার তো ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রিতে। তো তারপরেও এখন আপনার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু বলবো, যাতে করে আপনারা পরবর্তীতে ব্যাপারটা বুঝতে পারেন। এরপর হচ্ছে মুসাওয়ামা সেল। মুসাওয়ামা সেলটা আসলে কোনো স্ট্যান্ডার্ড সেভাবে নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এই ব্যাপারটাতে আউফি বলেছে যে হোয়াট ইজ মানে মুসাওয়ামা সেল। তারপরে আসতেছে হচ্ছে ডেফার্ড পেমেন্ট, স্পট পেমেন্ট, আর লাস্ট হচ্ছে কপ অর পজেশন। যে এই জিনিসগুলো আসলে আপনারা যদি একটু বুঝতে পারেন, দেন হচ্ছে মনিটাইজেশন কি বা তাওয়াররুক কি, এটা খুব ইজিলি আপনারা বুঝে যাবেন এবং এখান থেকে আপনারা ইনশাল্লাহ 2 মার্কস এনশিওর করতে পারবেন। আর বর্তমানে আসলে আমি সিএসএ কমপ্লিট করেছি 2021 সালে। তো এরপর থেকে মোটামুটি লাস্ট 2 or 3 ইয়ার্স ধরে দেখতে পাচ্ছি যে কোশ্চেনের প্যাটার্নস, 2 ইয়ার্স কোশ্চেনের প্যাটার্নস আইওফি বেশ একটু চেঞ্জ করেছেন। সো তারা এখন হচ্ছে একটু কনসেপচুয়াল কোশ্চেনে যাচ্ছেন। তো কোশ্চেন আসলে যেখান থেকে হোক, আপনারা যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারেন, কোশ্চেন যেইখান থেকে হোক আপনারা সেটা ইজিলি অ্যাটেন্ড করতে পারবেন। বাট ভুলেও কোনোভাবে, আমি এটা রিকোয়েস্ট করে রাখবো শুরুতেই, যে ভুলেও কোনোভাবে আপনারা ওই কোশ্চেন মুখস্থ করা, কোশ্চেনের পিছনে দৌড়ানো, এটা আসলে একদমই এখন করে কোনো লাভ হবে না। আউফি হচ্ছে টোটালি টু ডিফারেন্ট স্টাইলে চলে গিয়েছে। তো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করাটাই হচ্ছে মেন। প্রথমে আসি আসলে, স্ট্যান্ডার্ডটা শুরু করার আগে আমরা একটু বুঝি যে আসলে মানিটাইজেশন অথবা তাওয়াররুক ব্যাপারটা আসলে কি। আপনারা একটু যদি আমার সাথে একটু অ্যাড করেন, তাহলে হচ্ছে আসলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি আশা করবো আপনারা একটু আমার সাথে একটু অ্যাড করবেন। সেটা হচ্ছে ধরেন, ইসলামী ব্যাংক কোনো সময়, ইসলামিক ফাইন্যান্স কোনো সময় কোনো ক্লায়েন্টকে ডিরেক্টলি কোনো ধরনের টাকা পয়সা দেয় না। এটা তো আমরা আসলে সবাই জানি। আর যারা কনভেনশনাল থেকে আছি তারা একটু জেনে রাখেন যে ইসলামী ব্যাংক আসলে কোনোভাবেই, ইসলামিক ফাইন্যান্স কোনোভাবেই ডিরেক্টলি কোনো ধরনের ক্যাশ কোনো ক্লায়েন্টকে দেয় না। কিন্তু এখন কথা হচ্ছে, একটা ক্লায়েন্টের তো আসলে ক্যাশ দরকার হয় অনেক সময়। যে আমরা তো সচরাচর বায় মুরাবাহা করি বা হচ্ছে বাই সালাম করি, ইস্তিসনা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্ট তাকে কিনে দিই। কিন্তু কোনো কোনো সময় হচ্ছে ক্লায়েন্টের ক্যাশ অনেক দরকার হয়ে পড়ে। এই জন্যই এই স্ট্যান্ডার্ডটা আসলে আইওফি এনেছে যে কিভাবে একটা ক্লায়েন্টকে ক্যাশের ফ্যাসিলিটিটা দেওয়া যায়। যদিও হচ্ছে আপনারা যখন হচ্ছে এই সিপিএসএস যখন আপনাদের শেষ হয়ে যাবে,
তখন আপনারা দেখতে পারবেন যে আসলে এই তাওয়ারুক এই বা এই কমোডিটি মুনাবাহা বা হচ্ছে মনিটাইজেশন এই স্ট্যান্ডার্ডটাকে নিয়ে আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিতর্কিত, মানে অনেক বিতর্ক আছে। সো আমরা সেখানে আসলে যাব না, কিন্তু আমরা এখানে দেখব যে এই স্ট্যান্ডার্ডে মনিটাইজেশন অথবা তাওয়ারুক বলতে কি বোঝানো হয়। তো ধরেন হচ্ছে আপনি সব সময় চিন্তা করবেন যে আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট। আপনি এই মুহূর্তে কারো একটু সাউন্ড হচ্ছে, একটু যদি বন্ধ করে দিতেন। সাউন্ড হচ্ছে এটা। ওকে, ফাইন। তো আপনারা এখন কি করলেন, আপনারা এখন হচ্ছে গিয়ে একটা ইসলামী ব্যাংকে বললেন যে আমার আসলে ক্যাশ খুব দরকার, আপনি সামহাও আমাকে একটা ক্যাশের অ্যারেঞ্জমেন্ট করে দেন। তো তখন ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামিক ফাইন্যান্স করবে কি, আপনাকে ডিরেক্টলি সে কোনো ক্যাশ দিবে না। সে তখন আপনাকে বলবে যে ভাই, আমি তোমাকে কিছু প্রোডাক্ট দিচ্ছি, এই প্রোডাক্টটা তুমি বিক্রি করে তুমি টাকাটা নিয়ে নাও। এখন কথা হচ্ছে যে আমি যদি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে আমি কিনতেই পারি, তাহলে তো আমি ওই ক্যাশটা আমি নিজেই জেনারেট করে নিজেই আমি আমার কাজে লাগাতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে একটু পলিসিটা ডিফারেন্ট। সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স তাকে এই প্রোডাক্ট গুলো দিবে হচ্ছে ডেফার্ড পেমেন্ট, যে তাকে দিবে হচ্ছে বাকিতে। সে তখন কি করবে, এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে সেল করে দিবে। সেল করে দিয়ে সে তখন তার ওই টাকাটা নিয়ে তার হচ্ছে যে বেসিক যে নিড, সেই নিডটা সে ফুলফিল করবে। তো এখানে হচ্ছে কি করতেছে ইসলামিক ফাইন্যান্স, ক্লায়েন্টকে ওই ক্যাশের সুবিধা দেওয়ার জন্যই তাকে কিছু প্রোডাক্ট দিচ্ছে বাকিতে। ক্লায়েন্ট ওই প্রোডাক্টটা নিয়ে স্পটে সেল করে সে পেমেন্ট নিয়ে সে তার যে দরকার সে সেটা মিট আপ করতেছে। এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আসলে তাওয়ারুক বা মনিটাইজেশন। মনিটাইজেশনের বাংলা অর্থই হচ্ছে নগদীকরণ, যে আপনার টাকা দরকার, এই জন্য আপনি প্রোডাক্টটাকে সেল করে টাকাটাকে নগদ করে নিলেন বা ক্যাশ করে নিলেন। আপনারা কি এই ব্যাপারটা একটু বুঝতে মানে পেরেছেন যে আসলে এই মনিটাইজেশন ব্যাপারটা কি, মানে কিভাবে একজন ক্লায়েন্ট তার যে নগদ বা লিকুইডিটি দরকার সেটা কিভাবে একটা ইসলামিক ফাইন্যান্সের কাছে নিতে পারে? একটু স্যার এক্সাম্পল দিয়ে কাইন্ডলি যদি বোঝান যে প্র্যাকটিক্যালি ঘটনাটা আচ্ছা, কিভাবে ঘটে। ওকে। ধরেন হচ্ছে আমি গেলাম হচ্ছে যে কোনো একটা ইসলামিক ব্যাংকের কাছে। তো তাকে আমি গিয়ে বললাম যে আমার আসলে এখানে 50,000 টাকা দরকার, আমার ক্যাশ দরকার। এই ক্যাশটা হচ্ছে আমি আমার একটা পার্সোনাল কাজে ইউজ করব। আমাকে আপনি ক্যাশ ছাড়া অন্য যাই দেন সেটা আমার হবে না, আমার ক্যাশটাই লাগবে। তো আপনি এটা একটু অ্যারেঞ্জ করেন। তো ইসলামী ব্যাংক তখন বলবে যে আসলে আমরা তো আপনাকে ডিরেক্ট ক্যাশ দিতে পারি না, কারণ ডিরেক্ট যদি আমরা আপনাকে ক্যাশ দিই সেই ক্ষেত্রে এটা হচ্ছে একদম কনভেনশনাল ব্যাংকের মতো ডিরেক্ট সুদ হয়ে যাবে। তো তখন সে কি করবে, বলবে যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে 10 কেজি চাল আছে বা 100 লিটার তেল আছে, এই তেলটা আপনি আপনি মার্কেটে বিক্রি করেন, বিক্রি করে আপনি টাকাটা নিয়ে নেন। তাহলে কিন্তু ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংক যেটা, সে কিন্তু তাকে ডিরেক্টলি কোনো টাকা দিল না, সে তাকে দিল হচ্ছে একটা কমোডিটি। এবং ক্লায়েন্ট কি করলো, ওই কমোডিটিটা স্পট পেমেন্টে সেল করে সে তার টাকাটা ক্যাশটা নিল, লিকুইডিটি নিল, নিয়ে হচ্ছে সে তার যে পার্সোনাল নিড সে সেটা ফুলফিল করলো। এখন ব্যাংক তাকে দিল হচ্ছে, বললো যে এই যে তোমাকে আমি যে 10 লিটার তেল দিচ্ছি বা তোমাকে যে আমি 10 কেজি চাল দিচ্ছি, এই চালটা তুমি আমাকে, এই চালের দামটা তুমি আমাকে 6 মাস পরে দিও। কিন্তু ক্লায়েন্ট কি করলো, ওই চালটা সে বাজারে বিক্রি করলো, বিক্রি করে টাকাটা নিল, নিয়ে সে তার পার্সোনাল নিড সে ফুলফিল করলো। দেন 6 মাস পরে ব্যাংকের ওই যে যে টাকাটা সে দিয়েছে, এই চাল তাকে দিয়েছে, সে চালের বিক্রয় মূল্যটা সে তখন তাকে ব্যাংকে সেল করে দিল। লাইক হচ্ছে বায় মুরাবাহা। আপনারা এই পরের যে স্ট্যান্ডার্ড সেখানে আপনারা দেখতে পারবেন যে বায় মুরাবাহা কি। আর হচ্ছে আমি এখানে একটু শর্ট করে বলে রাখি, যেহেতু এখানে বায় মুরাবাহা ব্যাপারটা লাগতেছে, এটা একটু। বায় মুরাবাহা হচ্ছে যখন আপনি একটা পণ্য কিনবেন, কিনে সেটার সাথে আপনি আপনার একটা প্রফিট অ্যাড করবেন, যেটাকে মার্কআপ বলা হয়।
মার্কআপ অ্যাড করে আপনি ক্লায়েন্টের কাছে সেল করে দিবেন। এটা হচ্ছে বাই মুরাবাহা, মানে হচ্ছে লাভে বিক্রয়। আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে মুসাওয়ামা। মুসাওয়ামা বলতে যেটাকে বোঝায়, এটা হচ্ছে বায় মুরাবাহার মতোই, কিন্তু বায় মুরাবাহাতে যেমন হচ্ছে আপনাকে আলাদা করে কস্ট, তারপরে হচ্ছে আপনার মার্কআপ, প্রফিট আলাদা আলাদা করে বলা লাগে, কিন্তু মুসাওয়ামাতে আপনাকে কিছুই বলা লাগে না। এটা হচ্ছে ডিরেক্ট, হচ্ছে আপনি তাকে বিক্রয় মূল্য বলবেন এবং ক্লায়েন্ট আপনার সাথে দামাদামি করবে, যে না আপনি 20 টাকা না, আপনি এটা 18 টাকা রাখেন বা 15 টাকা রাখেন। দামাদামির মাধ্যমে যেই প্রোডাক্টের যে দামটা তারা নির্ধারণ করবে সেটাকে বলা হয় হচ্ছে মুসাওয়ামা। তো মুরাবাহা সেল এবং মুসাওয়ামা সেল, এটা হচ্ছে মুরাবাহাতে জাস্ট অল্প একটু বললাম, এটা নিয়ে আপনারা একটা বিশাল স্ট্যান্ডার্ড পাবেন এবং সেখান থেকে অলমোস্ট 4 থেকে 5টা কোশ্চেন আপনাদের আসবে, এবং ওটা হচ্ছে মাদার স্ট্যান্ডার্ড, আউফিন মাদার স্ট্যান্ডার্ড। যে ওই স্ট্যান্ডার্ডটা হচ্ছে সবার সাথে রিলেটেড, এবং বাংলাদেশে আমরা হচ্ছে প্রায় 70 to 80% হচ্ছে আমরা ফাইন্যান্সিং ইসলামী ব্যাংকিং এ সব মুরাবাহার মাধ্যমে করি। ও আচ্ছা, আমি আছি হচ্ছে বর্তমানে ইউসিবি ইসলাম ব্যাংকিং ডিভিশনে, তার আগে ছিলাম হচ্ছে ট্রাস্ট ইসলাম ব্যাংকিং এ, তার আগে ছিলাম হচ্ছে পূব আলীর ইসলাম ব্যাংকিং এ। তো এটা হচ্ছে মুরাবাহা এবং মুসাওয়ামা। আর বাই আল ইনাহ, এটা আপনারা দেখবেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যে ইসলামী ব্যাংক সর্বপ্রথম হচ্ছে প্রহিবিটেড করছে আপনার হচ্ছে রিবাকে, এবং রিবার পরপরই বায়াল ইনাহ, যেটাকে ইসলামী ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স প্রহিবিটেড করছে। এর কারণটা হচ্ছে যে এইটা সুদের বা রিবার সমতুল্য। এটা আসলে ইসলামী ব্যাংক না, এটা শারিয়া মেনলি হচ্ছে এটাকে প্রহিবিটেড করেছে বায়াল ইনা। বায়াল ইনাটা হচ্ছে যে আপনি কোনোভাবেই যেই প্রোডাক্টটা যার কাছ থেকে কিনতেছেন, কোনোভাবেই সেই প্রোডাক্টটা আপনি তার কাছেই বিক্রি করতে পারবেন না। এইটা যদি আপনি কোনো ক্ষেত্রে করেন, এটা সাথে সাথে এটা আপনার প্রহিবিটেড হয়ে যাবে। এবং যদি আপনি এটা করে থাকেন, পরবর্তীতে যখন অডিট এসে যদি দেখতে পারে যে আপনি এই কাজটা করেছেন, যে যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনেছেন তার কাছ থেকে বিক্রি করতেছেন, তখন হচ্ছে আপনাকে ওই ট্রানজাকশনটা ওরা আপনার ডাউটফুল করে দিবে, ইনকাম ডাউটফুল করে দিবে। তো এই বায়ার ইনাটা কোনোভাবে করা যাবে না। আর যেহেতু তাওয়ারুক, কমোডিটি মুরাবাহা বা তাওয়ারুক বা মনিটাইজেশন যাই বলেন, সেটার সাথে বাই আল ইনার মানে এত বেশি ক্লোজ রিলেশন, যে আপনারা যদি দুইটা ডিফারেন্সেস না বুঝেন, সেই ক্ষেত্রে আপনি তাওয়ারুককে বাই আল ইনা থেকে ডিফারেন্ট করতে পারবেন না। আর ডেফার্ড পেমেন্ট হচ্ছে যে আপনি নাহিয়ান, প্রোডাক্ট, সরি, আচ্ছা, ডেফার্ড পেমেন্ট হচ্ছে যে আপনি কোন একটা প্রোডাক্ট এখন নিয়েছেন, কিন্তু এটা পেমেন্ট ভবিষ্যতে দিবেন, অর্থাৎ বাকিতে নিয়েছেন। আর স্পট পেমেন্ট হচ্ছে আপনি প্রোডাক্টটা নিয়ে এখনই তাকে সাথে সাথে পেমেন্ট করে দিলেন, অর্থাৎ নগদ আপনি তাকে পেমেন্ট করে দিলেন, এটা হচ্ছে স্পট পেমেন্ট। আর কবথ বা পজিশন, এটাও একটা স্ট্যান্ডার্ড আছে আউফির। এটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, বিক্রি করার আগে অবশ্যই সেইটার একটা পজিশন আপনাকে নিতে হবে। তো আমরা এখন একটু স্ট্যান্ডার্ডের ভিতরে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন আছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে যে কারো যদি হঠাৎ মনে করেন যে ইমার্জেন্সি বেসিসে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যাংকের কাছে ব্যাংক মাল দেবে, মাল বিক্রি করে সে পয়সা নেবে এবং পরবর্তীতে পরিশোধ করবে, তাই জি, না? জি, আচ্ছা, তাহলে উম, এখানে তো ব্যবসা হলো, ব্যাংক ব্যবসা ঠিকই করলো, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার মনে করেন যে তার চিকিৎসা বাবদ তার টাকার প্রয়োজন, সে ব্যাংকের কাছে গেল, তাহলে জি। সেক্ষেত্রে এর ব্যবহারটা কিভাবে হবে? যে আমার কাছে 2 লাখ টাকা দরকার আমার চিকিৎসা বাবদ, কিন্তু আমি তো ব্যবসায়ী না, আচ্ছা, আমি একজন চাকরিজীবী, কিংবা আমি একজন সাধারণ মানুষ, আমি কৃষক হতে পারি, কিংবা অন্য কোনো পেশা, আচ্ছা। সেক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার হবে? আপনি এটা মানে তাওয়ারুকের ক্ষেত্রে আপনি এর ব্যবহারটা জানতে চাচ্ছেন, তাই তো? জি জি, মানে জরুরিয়তের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হবে এটা? আচ্ছা, তাওয়ারুকের ক্ষেত্রে এটা তো সেম, মানে আপনার ক্যাশ দরকার। এখন আমাদের কিন্তু ইসলামিক ফাইন্যান্সে আপনি এটা দেখবেন যে আমাদের, আপনি কোথায় আছেন, মানে জব করতেছেন আমি কোথায়? ফার্স্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে।
ফার্স্ট ইসলামিক আছেন। আচ্ছা, তাহলে তো আপনি খুব ভালো মতোই জানেন আমরা কিন্তু কোনো ক্লায়েন্টকে এই ধরনের সার্ভিসটা এখনো দিতে পারি না যে ওনার ক্যাশ লাগবে ট্রিটমেন্ট পারপাস, আমি ওনাকে ডাইরেক্ট ক্যাশ দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে তাওয়ারুকটা হবে কি যে উনি হচ্ছে ওই যে উনাকে ওই যাবে গিয়ে বলবে আমার হচ্ছে উনি ওই ট্রিটমেন্ট পারপাস না কি পারপাস সে সেটা ব্যাংক দেখবে না। ব্যাংক খালি দেখবে যে তার আসলে ক্যাশ দরকার, তখন সে তাকে ওই কিছু প্রোডাক্ট দিয়ে দিবে, ওই প্রোডাক্টটা সে সেল করে তার ক্যাশ যে জন্য দরকার হোক সে সেটা নিয়ে ইউজ করবে। কিন্তু মানে ওই যে আপনি আমাদের বললেন এক্ষেত্রে না, ব্যবসায়ী হওয়াটা জরুরি। ব্যবসায়িক না, আপনি একটা আপনি ধরেন হচ্ছে আপনি নর্মাল আপনি চাকরিজীবী, তো ব্যাংক জি হচ্ছে আপনাকে যদি সে ধরেন সে আপনাকে 20 লিটার তেল দিল, তো এই তেলটা তো আপনি কোনো না কোনো পাম্পে গিয়ে বিক্রি করতে পারবেন, মানে এতটুকু তো আমরা পারবো যে আপনি যে কোনো একটা পাম্পে গিয়ে ভাই আমার ব্যাংকের তেল আছে, এই তেলটা আমি আপনার কাছে বিক্রি করবো, তাহলে আপনি তার কাছে বিক্রি করে দিয়ে আপনি ক্যাশ নিয়ে নিলেন। জি জি। আচ্ছা, তো থ্যাংক তো স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড এখানে বলা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড কভার্স দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ মনিটাইজেশন ওয়েদার দ্য বেনিফিশিয়ারি ইজ দ্য কাস্টমার অর ইনস্টিটিউশন, যে এখানে মনিটাইজেশনের বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে আমরা দেখব, এবং এটা এক বেনিফিশিয়ারি ইদার কাস্টমার হতে পারে অথবা ইদার ইনস্টিটিউশন হতে পারে। আচ্ছা, এখানে যেটা আছে ডেফিনেশন অফ মনিটাইজেশন এন্ড ইটস ডিস্টিংশন ফ্রম বায়াল ইনা, আমি আপনাকে যেটা বললাম যে এই বায়াল ইনার সাথে আসলে এই মনিটাইজেশনের ডিফারেন্সটা কি, এইটা নিয়েই কিন্তু হচ্ছে আইএফইতে বেশ মানে বেশ কয়েকবার এই কোশ্চেনটা আসে যে আসলে ডেফিনেশনটা কি। তা আমি এখানে আপনাদেরকে স্লাইডটা শেয়ার করব, তখন আমি অলরেডি কিছু কিছু কমেন্ট দিয়ে রেখেছি যে এখানে আমি বলতেছি যে ইউ হ্যাভ টু ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মনিটাইজেশন এন্ড বায়াল ইনা এক্সাম কোশ্চেন মে বি কাম বেসড অন এক্সাম্পল where you will have to identify which scenario represent monetization and which one represent বায়াল ইনা, যে আপনাদেরকে আউফি আসলে যেভাবে কোশ্চেন করতেছে, সো তারা আপনাদেরকে কোনো এক্সাম্পল দিয়ে বলতে পারে এটা কি মনিটাইজেশন হচ্ছে নাকি এটা বায়াল ইনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে এই ডেফিনেশনটা খুব ভালো মতো বুঝতে হবে। So monetization refers to the process of purchasing a commodity for a deferred price determined through musawama, bargaining, or murabaha, markup sale, and selling it to a third party for a spot price so as to obtain cash. আমি আপনাকে ফার্স্টে যেটা বলে দিলাম যে মনিটাইজেশন, দেখে আনো তো যে ব্যাপারটাকে, এটা কল্যাণ নিয়ে সবার জন্য যাও। সাইলেন্ট করে দিলাম। ওকে, মনিটাইজেশন রেফার টু দ্য প্রসেস অফ পারচেজিং এ কমোডিটি। মনিটাইজেশন হচ্ছে যে আপনি একটা কমোডিটি প্রোডাক্ট আপনি এটাকে কিনবেন, এবং এই কিনবেন হচ্ছে কিভাবে কিনবেন হচ্ছে আপনি হয় মুসাওয়ামার মাধ্যমে, আমরা অলরেডি দেখেছি যে মুসাওয়ামাটা কি, অথবা মুরাবাহার মাধ্যমে। ইন শর্ট, আপনি মুসাওয়ামা হচ্ছে বার্গেনিং সেল, মুরাবাহা হচ্ছে মার্কআপ সেল, এন্ড সেলিং ইট টু আ থার্ড পার্টি, এবং আপনি এটা অবশ্যই আপনি বিক্রি করবেন কোনো থার্ড পার্টির কাছে, এবং সেটা হবে হচ্ছে স্পট প্রাইস, যে আপনি তার কাছে বিক্রি করে দিচ্ছেন, বিক্রি করেই আপনি তার কাছে ক্যাশ নিয়ে নিচ্ছেন যে ক্যাশটা আপনার আসলে দরকার। ভেরি সিম্পল। আগে যেটা বলেছি যে আমি একটা প্রোডাক্ট ব্যাংকের কাছ থেকে নিব, সেটা হচ্ছে ডেফার্ডে, যে আমি তাকে ভবিষ্যতে এটা আমি তার দামটা পরিশোধ করব, এবং এটা আমি মার্কেটে নিয়ে ইনস্ট্যান্ট স্পট পেমেন্টে বিক্রি করে আমার যে ক্যাশটা দরকার সেই ক্যাশটা আমি নিয়ে নিব। Whereas INA refers to the process of purchasing the commodity for a deferred price and selling it for a lower spot price to the same party from whom the commodity was purchased. এখন প্রথমটা বলা হচ্ছে যে আপনার মনিটাইজেশনের ডেফিনেশনটা কি, আর দ্বিতীয়টা বলা হচ্ছে যে আপনি যখন এই প্রোডাক্টটা কিনতেছেন, কিনে এটাকে বিক্রি করতেছেন স্পট প্রাইসেই, কিন্তু ওই সেম পার্টির কাছে। আগে কিন্তু বলা হয়েছে, দেখেন আমি ইয়েলো মার্ক করে রেখেছি এখানে, যেগুলো ইয়েলো মার্ক সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনাদের পরীক্ষায় আসলে এটা একটু আসার মতো আর কি। সো এইখানে যে কোয়েশ্চেনটা ওরা বলতেছে যে থার্ড পার্টির কাছে আমাদেরকে সেল করতে হবে, বাট এইখানে বলতেছে যদি আপনি ওই সেম পার্টির কাছে, অর্থাৎ যে ব্যাংকের কাছ থেকে আপনি মাল বা গুডস বা প্রোডাক্ট আপনি কিনছেন তার কাছে বিক্রি করছেন, তাহলে ওইটা হয়ে যাবে বায়াল ইনা, যেটা আমি আপনাকে আগেই বলেছি যে যার কাছ থেকে আপনি যে প্রোডাক্টটা কিনবেন আপনি তার কাছেই সেটা বিক্রি করতে পারবেন না।
এটা হচ্ছে একদম মোটা দাগের একটা কথা। যদি আপনি বিক্রি করে ফেলেন তাহলে হচ্ছে আপনার এটা বায়াল ইনা হয়ে যাবে। এবং এই যে বায়াল ইনা যেটা আমি আজকে বলতেছি, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডের ভিতরেই আপনার এই ব্যাপারটা আসবে যে হোয়াট ইজ বায়াল ইনা, বায়াল ইনাটা কিভাবে হয়। এবং আপনাদের পুরো স্ট্যান্ডার্ডে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আমি একটু যে কেউ একটু একজন একটু আসেন, এসে একটু আমাকে একটু এই ডিফারেন্সটা বলেন যে আসলে বায়াল ইনা এবং মনিটাইজেশন অর্থাৎ তাওয়ারুকের ভিতরে ডিফারেন্সটা কি, আপনি আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা স্যার, লোয়ার প্রাইসে না সেল করে যদি ইকুয়াল প্রাইসে সেল করে তাহলে কি না হবে? হোয়াট এভার আপনার ইচ্ছা, আপনি যেই প্রাইসে সেল করেন, এই সেলিংটা হচ্ছে পুরোপুরি আপনার ব্যাপার। আপনি কার কাছে বিক্রি করতেছেন, কত টাকায় বিক্রি করতেছেন, এটা হচ্ছে পুরাপুরি আপনার ব্যাপার, এটাতে কিছু যায় আসে না। মানে এটা কি তাহলে ব্যাংক বোঝানো, যদি মধ্যস্থতা করে বিক্রির ক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? অবশ্যই আছে, এটা নিয়ে আরো পরে কথা আসতেছে। ব্যাংক এটা করতে পারবে না, ব্যাংক এটা করতে পারবে না। এটা নিষেধ আছে এটা করার ক্ষেত্রে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা, হ্যাঁ স্যার, এই যে ইনাতে বলছে স্যার লোয়ার প্রাইসে সেল করার জন্য, তো লোয়ার প্রাইসে না সেল করে যদি ইকুয়াল প্রাইসে সেল করে তাহলেও কি না হবে কিনা? আপনি হচ্ছে প্রথম দেখ, আপনি আসছেন, উইলিংলি আপনাকে জিজ্ঞেস করি, আপনি এই যে এখানে যে দুইটা ডিফারেন্সেসটা কি, এটা কি বুঝতে পারতেছেন যে আসলে মনিটাইজেশনের সাথে তাওয়ারুকের ডিফারেন্সটা কি? দুইটাই তো একই জিনিস স্যার, মনিটাইজেশন তাওরুক। সরি, মনিটাইজেশন এবং হচ্ছে বায়াল ইনা। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে ওই উম, আমি যার কাছ থেকে প্রোডাক্টটা পাচ্ছি তার কাছ থেকেই আবার হচ্ছে সেল করে দেওয়া। এইটা হচ্ছে এই এইটা হচ্ছে আমার হচ্ছে ইনা। আর তাওয়ারুক এক্স্যাক্টলি, যেটা সেটা থার্ড পার্টির কাছে সেল করা। এক্স্যাক্টলি। আপনি এই যে জিনিসটা আপনি যদি আজকে থেকে মানে মাথায় আজকে থেকে আপনার রয়ে গেল, আপনি দেখবেন যে স্ট্যান্ডার্ড আপনি অনেক জায়গায় জিনিসটা পাবেন যে বায়ালিনাটা আসলে কিভাবে হয়, এবং এইখান থেকে আপনি দেখবেন অনেক কোশ্চেন আপনার কমন পড়ে গেছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আপনি যার কাছ থেকে কিনেছেন তার কাছে আপনি কম দামে বিক্রি করেন বা বেশি দামে বিক্রি করেন, তাহলে তো আপনি ইনা হয়ে, এটা আপনি করতেই পারবেন না। জি তো স্যার। আপনি কোন কোন থার্ড পার্টির কাছে বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনি সেটা বেশি দামে করতে পারেন। এখন কম দামে বলতেছে কেন, মানে এটা আপনাকে মানে আউফি বুঝাচ্ছে যে আচ্ছা এখানে কিন্তু সবকিছু মানে আমার স্ট্যান্ডার্ড থেকে নেওয়া, জাস্ট আমি এখানে জাস্ট মার্কিং করার জন্য হচ্ছে আমি প্রেজেন্টেশন স্লাইডে এনেছি। সবকিছু হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে নেওয়া। আর ওরা এটা কেন বলতেছে যে আপনার লোয়ার প্রাইস, যে ধরেন আপনার যেহেতু টাকা দরকার, তো আপনি তো চাবেন যে যদি আপনি সমান দাম নাও পান, আপনি দরকার হলে একটু কম দামে হলেও আপনি প্রোডাক্টটা ছেড়ে দিবেন, যেহেতু আপনার টাকা দরকার। তো ওরা এই জন্য এটা একটু বোঝানোর চেষ্টা করতেছে যে লোয়ার প্রাইস, এছাড়া কিছু না। আপনি যেই দামে বিক্রি করেন এটা আপ টু ইউ, আর এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা, মনিটাইজেশন বেনিফিশিয়ারি, অর্থাৎ আমি যে একটা ইসলামিক ফাইন্যান্সের কাছে গিয়ে বললাম যে আমার কিছু ক্যাশ দরকার, আপনি আমাকে তাওয়ারুক বেসিস এই ক্যাশটা দিয়ে ব্যবস্থা করেন, অর্থাৎ আপনি আমাকে কিছু প্রোডাক্ট দেন, এটা আমি বাজারে সেল করে টাকাটা নিয়ে নিব। এই যে আমরা যে যাচ্ছি অ্যাজ এ বেনিফিশিয়ারি, সো আমাদেরকে বলা হবে হচ্ছে মুতাওয়ারিক। এটা হচ্ছে আরবি নাম হচ্ছে মুতাওয়ারিক। আচ্ছা, আপনারা আরেকটা একটু আপনাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন যে স্ট্যান্ডার্ড পড়বেন, ওই স্ট্যান্ডার্ডের ভিতরে দেখবেন যে অনেক অ্যারাবিক টার্ম আসে। যখন মুরাবাহা পড়বেন, সাইবাল মালকে, মুদারিবকে, মুসা, তারপর হচ্ছে যখন আপনারা সালাম পড়বেন আল মুসলাম ফিকে, তো আপনারা করবেন কি যে এই টার্মগুলো হচ্ছে একটা জায়গায় লিখে রাখবেন। এবং এই টার্ম থেকে আউফি দুই একটা কোশ্চেন করে যে এই টার্মটার মানেটা কি। এই ধরনের হচ্ছে যে এখানে বলা হচ্ছে মুতাওয়ারিক, মুতাওয়ারিকের কোশ্চেন আসতে পারে যে মুতাওয়ারিকের বলতে তুমি কি বুঝতেছো। এই যে আমি এখানে এখানে আপনাদেরকে পাশে লিখে রেখেছি কমেন্টের ভিতরে যে কোশ্চেন ক্যান কাম, হোয়াট ডু ইউ মিন বাই মুতাওয়ারিক। তখন আপনারা ইজিলি বলে দিবেন যে মুতাওয়ারিক মানে হচ্ছে মনিটাইজেশন বেনিফিশিয়ারি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি C1 কি বলছে। দ্য মনিটাইজেশন বেনিফিশিয়ারি মে বি এ কাস্টমার who purchase the commodity from the institution and sell it to a third party to the obtain liquidity। যে এই
মনিটাইজেশন যে হবে সে একজন কাস্টমার হতে পারে, যে এই কমোডিটিটা একটা ইনস্টিটিউশনের কাছ থেকে কিনবে এবং সে কোনো থার্ড পার্টির কাছে সেল করবে তার লিকুইডেশনের জন্য। আর এখানে হচ্ছে আমি আরেকটা কমেন্ট রেখেছি যে বেনিফিশিয়ারি ক্যান বি ইন্ডিভিজুয়াল অর ইনস্টিটিউশন। এখানে কিন্তু আমরা এখন ফার্স্টে দেখতেছি যে এক যে ইন্ডিভিজুয়াল কাস্টমার, যে একটু একজন ভাই যে কোশ্চেন করলেন যে আমি যদি ব্যাংকের কাছে যাই সেক্ষেত্রে কি হবে, তো আমরা কিন্তু এক যে ইন্ডিভিজুয়াল হিসেবেই যাব, এখানে আমরা দেখতেছি। তো এখানে ইন্ডিভিজুয়ালও হতে পারে বা ইনস্টিটিউশন হতে পারে। একটা ইনস্টিটিউশন কিন্তু আর একটা ইনস্টিটিউশনের কাছেও যেতে পারবে তাওয়ারুক ফ্যাসিলিটির জন্য, এবং এটা আমরা সামনে দেখবো। অ্যান্ড বেনিফিশিয়ারি ক্যান বাই কমোডিটি ফ্রম ইনস্টিটিউশন অর ইন্ডিভিজুয়াল, এবং এই যে যারা বেনিফিশিয়ারি সে এই যে প্রোডাক্টটা যে কিনবে সেটা কোনো ইনস্টিটিউশনও হতে পারে অথবা কোনো পার্সনের কাছেও হতে পারে। এই জিনিসগুলো আসলে আমরা সামনে দেখবো, এই জন্য আমি ইয়েলো মার্ক করে রেখেছি যে বেনিফিশিয়ারি একজন কাস্টমার হতে পারে, একটু পরে দেখবো যে একটা ইনস্টিটিউশন হতে পারে, আবার একটু পরে দেখবো যে কাস্টমার হতে পারে। আচ্ছা, ইট মে অলসো বি দ্য ইনস্টিটিউশন ইটসেলফ। এখানে অলরেডি চলে এসেছে যে এটা বেনিফিশিয়ারি অর্থাৎ মুতাওয়ারিক একজন ইনস্টিটিউশন নিজেও হতে পারে ইটসেলফ হোয়েন ইটস পারচেজ দ্য কমোডিটি ফ্রম দ্য কাস্টমার। সে একটা কাস্টমারের কাছ থেকেও প্রোডাক্ট কিনতে পারে। আর অ্যানাদার ইনস্টিটিউশন, ধরেন একটা ব্যাংক, তার এখন লিকুইডিটি ক্রাইসিস, সে কি করলো এই তাওয়ারুক বেসিস বা হচ্ছে মনিটাইজেশন বেসিস আর একটা ব্যাংকের কাছ থেকে সে এইভাবে টাকাটা নিতে পারে। তো এখানে যেটা বলতেছে অ্যানাদার ইনস্টিটিউশন অ্যান্ড সেলড ইট টু আ থার্ড পার্টি টু অবটেন লিকুইডিটি। এখানে বারবার বলা হচ্ছে অবশ্যই আপনি যে প্রোডাক্টটা নিবেন যেটা সেল করার জন্য সেটা আপনাকে অবশ্যই সেল করতে হবে কোনো থার্ড পার্টির কাছে। আপনি কোনোভাবেই যার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছেন তার কাছে বিক্রি করতে পারবেন না। আপনারা দেখবেন যে আমি এক কথা বারবার একটু বলবো যাতে এই জিনিসগুলো আপনাদের মাথায় মানে থেকে যায়, এই জিনিসগুলো ঘুরে ফিরে বারবার আসবে। The control for both cases are shown in item 4 and 5. Item 4 and 5 আরো ভালো মতো বলা হয়েছে যে আসলে কি বলতে যাচ্ছে। 3.2 তে যেটা বলা হচ্ছে এটাও ইম্পর্টেন্ট। The institution should not perform monetization for the benefit of conventional bank when it discover the such bank are going to use the liquidity for interest-based lending instead of Sharia compliant operation. প্রথম যে কোশ্চেনটা হচ্ছে আমি আপনাদের এখানে কমেন্টের ভিতরে রেখেছি যে দ্য কোশ্চেন অ্যারাইজ ক্যান অ্যান ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশন পারফর্ম মনিটাইজেশন উইথ আ কনভেনশনাল ব্যাংক। আপনাদের কি মনে হয় একটু বলেন যে ইসলামিক একটা ফাইন্যান্স বা ধরেন একটা ইসলামিক ব্যাংক একটা কনভেনশনাল ব্যাংকের সাথে কি মনিটাইজেশনের এই যে সুবিধাটা সে কি দিতে পারবে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। পারার কথা না এটা আর কি। সরাসরি পারবে না, সে যদি তার ইসলামিক উইন্ডোর জন্য নিতে চায় তখন পারতে পারে। না, ধরেন আপনি ইসলামিক উইন্ডো না, আপনি একটা ভালো কোশ্চেন করছেন, এটা ট্রিকি ব্যাপার, গুড কোশ্চেন যে যে সে যদি তার ইসলামিক উইন্ডোর জন্য নিতে চায়, ভেরি গুড পয়েন্ট। এখন ধরেন হচ্ছে ইসলামিক উইন্ডোর জন্য না, এখানে তারা একটু ক্লিয়ার করতেছে দ্য ইনস্টিটিউশন শুড নট পারফর্ম মনিটাইজেশন ফর দ্য বেনিফিট অফ কনভেনশনাল ব্যাংক when it's discovered that such bank are going to use the liquidity for interest-based lending instead of Sharia compliant operation. এখন আমার যে কোশ্চেনটা আইএফবির কাছে সেটা হচ্ছে যে ভাই আমি তো একটা কনভেনশনাল ব্যাংক, তো আমার প্রত্যেকটা কাজই তো সুদের সাথে জড়িত, ঠিক না? তাহলে আমি কোন কাজের জন্য যেটা আছে যে কাজটার জন্য হচ্ছে আমি কোনো ইসলামিক ফাইন্যান্সের থেকে বা ইসলামিক ব্যাংকের কাছ থেকে আমি এই তাওয়ারুকের ক্ষেত্রে আমি এই টাকাটা নিব, এটা খুব একটা খুব মানে আপনাদের কাছে একটা ভ্যালিড কোশ্চেন মনে হয় না? আপনি দেখেন আমি যদি একটা কনভেনশনাল ব্যাংক হই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কাজই কিন্তু সুদের সাথে জড়িত। এই ক্ষেত্রে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আইওপি বলতেছে যে আপনি একটা কনভেনশনাল ব্যাংকের সাথে এই মনিটাইজেশন বা তাওয়ারুকের ক্ষেত্রে আপনি তাকে ক্যাশের ফ্যাসিলিটি দিতে পারবেন, কিন্তু বিফোর দ্যাট আপনাকে এটা ইনভেস্টিগেশন করতে হবে এই যে আপনি একটা কনভেনশনাল ব্যাংকে দিচ্ছেন সে যাতে কোনোভাবে এটা ইন্টারেস্ট বেসড কোনো কিছুতে ইউজ না করে। তার মানে হচ্ছে যে আপনি দেখবেন যে শুধুমাত্র একটা ক্ষেত্র আমি বলি যে ধরেন একটা ব্যাংকের খুব বাজে অবস্থা, তার হচ্ছে সিআরআর সে রাখতে পারতেছে না, এখন তাকে রাখতেই হবে, তখন সে কি করলো
যে আপনার ওই ইসলামিক ব্যাংকের কাছ থেকে সে তাওয়ারুকের বেসিসে কিছু টাকা পয়সা নিল, বা এমন ওই যে ওই ভাইয়া একটা খুব ভালো কথা বলছেন যে তার ইসলামিক উইন্ডোর ফান্ড দরকার ইমার্জেন্সি, সে কি করলো তখন হচ্ছে ওই তাওয়ারুক বেসিসে ওই তার ইসলামিক উইন্ডোর জন্য সে ফান্ডটা নিল। তো এখানে কোশ্চেন আসতে পারে যে আপনি কোন কনভেনশনাল ব্যাংকের তাওয়ারুক ফ্যাসিলিটিটা দিতে পারবেন কিনা। আপনি পারবেন যদি সেটা শরিয়া সম্মত হয়, বাট আপনি যদি দেখতেছেন যে না, সে আপনার কাছে টাকা নিচ্ছে, টাকা নিয়ে সে কি করতেছে, এটা হচ্ছে লোন দিচ্ছে কাউকে, এবং তারা তো লোন দেয় অবশ্যই হচ্ছে ইন্টারেস্ট বেসিস লোন, সেই ক্ষেত্রে যদি দেখেন যে সে এই কাজ করতেছে, সাথে সাথে আপনারা এই তাওয়ারুক ফ্যাসিলিটিটাকে বন্ধ করে দিবেন। এবং আপনি কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু তাওয়ারুককে এখনো পর্যন্ত কোনো ফাইন্যান্সিং বা ইনভেস্টমেন্ট মুডের কথা বলতেছি না, তাওয়ারুককে জাস্ট আমি একটা ফ্যাসিলিটি বলে যাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল অন মনিটাইজেশন ট্রানজেকশন। তো আপনারা যখন হচ্ছে কোনো মনিটাইজেশন ট্রানজেকশন করবেন, এটার উপরে আসলে কিছু কন্ট্রোল থাকতে হবে, আপনি যা খুশি তাই করতে পারবেন না। ফরওয়ার্ডে বলা হচ্ছে যে দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কন্ট্রাক্ট ফর পারচেজিং দ্য কমোডিটি অন ডেফার্ড পেমেন্ট বেসিস শুড বি ফুলফিল ফর বোথ মুসাওয়ামা অ্যান্ড মুদারাবা ট্রানজেকশন উইথ ডিউ কনসিডারেশন অফ শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 8। এই যে যখন ব্যাংক আপনাকে এই প্রোডাক্টটা দিবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হয় আপনি নিবেন হচ্ছে মুরাবাহা পদ্ধতিতে, অথবা নিবেন হচ্ছে আপনি মুসাওয়ামা পদ্ধতিতে। এই দুই ক্ষেত্রে আপনার যত ধরনের কন্ডিশন আছে আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এমন না যে ভাই আপনার টাকা দরকার আপনি যেভাবে খুশি সেভাবে নিয়ে নিলেন, না। ব্যাংক যখন আপনার কাছে সেল করবে প্রোডাক্টটা, অবশ্যই সে এই দুইটা পদ্ধতিতে সেল করবে। নাম্বার ওয়ান, সে মুসাওয়ামাতে করবে অথবা মুরাবাহাতে করবে। এবং এই মুরাবাহার জন্য কি কি কন্ডিশন, সেই এই কন্ডিশনটা স্ট্যান্ডার্ড নাম্বার 8-এ খুব ভালো মতো বলা আছে। সেই কন্ডিশন গুলো ফুলফিল করেই আপনাকে এই তাওয়ারুক ফ্যাসিলিটিটা নিতে হবে। There also be a real commodity that the seller owns before selling it. অবশ্যই আপনাকে রিয়েল কমোডিটি হতে হবে, এমন না যে আপনি কোনো ফিক্সিয়াস ট্রানজাকশন করলেন। অবশ্যই আপনাকে রিয়েল কমোডিটি, মানে আমি যে এক্সাম্পলটা দিলাম যে অবশ্যই আপনাকে চাল অথবা তেল, যেটা আমি ব্যাংকের কাছে নিয়ে পরে বিক্রি করেছি, অবশ্যই সেটা হতে হবে। আপনার রিয়েল কমোডিটি হতে হবে, এবং সেটা আপনার অবশ্যই নিজের ওন থাকতে হবে, নিজের পদ্ধতি। If the process is to involve a binding promise, it shall be from one party. আচ্ছা, বাইন্ডিং প্রমিসের ক্ষেত্রে আমি একটা এখানে নোট দিয়ে রেখেছি, বাইন্ডিং প্রমিস ফ্রম বোথ পার্টিস মে কজ দ্য ট্রানজাকশন টু বি ট্রিটেড অ্যাজ বায়াল ইনা। এইখানে হচ্ছে আপনাদের একটা কোশ্চেন এইভাবে আসতে পারে যে তাওয়ারুকের ক্ষেত্রে বোথ পার্টি বাইন্ডিং প্রমিস করা যাবে কিনা। অর্থাৎ এখানে বোথ পার্টি বাইন্ডিং বলতে যেটা বোঝাচ্ছে যে ধরেন যে মালটা বিক্রি করতেছে সে যদি আপনাকে প্রমিস ফেরদৌস ভাই, বলে। আসসালামু আলাইকুম। ফেরদৌস ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওই যে আমাদের পরবর্তী সেশনটা হলো 8টায়। আমাদের স্যার, মিজান স্যার। আমাদের আপনার মিজানুর রহমান স্যার নেবেন আর কি। তো স্যারের ক্লাসটা তো আসলে মোস্ট ইম্পর্টেন্ট বাই মুরাবাহার উপর। হ্যাঁ, তো অবশ্যই। সবাইকে একটু ইনভিটেশন দিচ্ছি যে আপনারা 8টায় ওই ক্লাসটা মিস করেন না আজকে। মানে ওই 8টায় ওই ক্লাসটা করবেন, অবশ্যই ক্লাসটা করবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আপনি একটু দিয়ে একবার বলে দিয়ে না রনি ভাই। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আমি অলরেডি বলছি যে মুরাবাহার আসলে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুরাবাহার ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আর স্যার আসলে খুবই মূল্যবান সময়। মনে করেন যে অনেক কষ্ট করে স্যারের কাছ থেকে আমরা সময়টা নিই, স্যারও সময় দেন। তো আপনারা ক্লাসটা জয়েন করিয়েন, এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ভাই। আপনারা অবশ্যই মুরাবাহার ক্লাসটা করার চেষ্টা করবেন, বিকজ হচ্ছে স্যার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক ইন্ডাস্ট্রির। আর মুরাবাহা হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড, মানে যতগুলো স্ট্যান্ডার্ড আছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড। এবং যারা আপনারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করবেন, দেখবেন যে সবসময় মুরাবাহা নিয়ে কাজ করা লাগতেছে। তো আপনারা কোনোভাবে এটা মিস করবেন না। তো আমরা যেখানে ছিলাম যে এখানে এই প্রমিসটা কোনোভাবেই দুই পক্ষের বাইন্ডিং প্রমিস হতে পারবে না। এটা হচ্ছে কেউ যদি প্রমিস করে এবং সেটা যদি বাইন্ডিং হয়, যে কোনো এক পক্ষ করবে, অর্থাৎ যে হচ্ছে বায়ার
সে তার কাছে প্রমিস করলো যে আমি আপনার কাছ থেকে মালটা কিনবো, দ্যাটস ইট। কিন্তু এখানে যদি দুই পক্ষ হয়ে যায় তাহলে একটা বায়াল ইনার একটা সম্পর্ক চলে আসে এইভাবে যে যে প্রোডাক্টটা কিনতেছে সে প্রমিস করতেছে যে আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছি, আবার যে বিক্রি করতেছে সে বললো যে ভাই আপনাকে আমার কাছেই বিক্রি করতে হবে। এবং এই ধরনের যদি বোথ পার্টি যদি কোনো বাইন্ডিং প্রমিস হয়ে যায় সেই ক্ষেত্রে একটা বায়াল ইনার চান্স হয়ে থাকে। এই জন্য এখানে বলা হচ্ছে যে বাইন্ডিং প্রমিস হতে পারে কিন্তু যে কোনো এক পক্ষের মাধ্যমে, যাতে ওই যে বায়াল সেল সেল ব্যাক এইটা যাতে কোনোভাবে না হয়, বায়ার ইনার যাতে কোনো চান্স না থাকে, এই জন্য বলে বলে দেওয়া হয়েছে যে ভাই বাইন্ডিং প্রমিস যদি হয় সেটা যে কোনো এক পক্ষের দ্বারা হবে, যদি দুই পক্ষের দ্বারা না হয়। So as regards the commodity sold, it shall not be gold or silver or any types of currency. এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষায় আসার মতো পার্ট। আমি এখানে কমেন্টসে লিখে রেখেছি, আপনারা যখন দেখবেন যে ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, দ্য কমোডিটি মাস্ট নট বি গোল্ড, সিলভার অর এনি ফর্ম অফ কারেন্সি। আপনাদেরকে কিন্তু ওরা হচ্ছে সিনারিও বেস কোশ্চেন দিতে পারে যে কমোডিটি হিসেবে আপনারা সিলভার অথবা গোল্ড প্রোডাক্ট হিসেবে বা গুডস হিসেবে নিতে পারবেন কিনা, অথবা কারেন্সি হতে পারে কিনা। কোনোভাবেই আপনার এই তিনটা জিনিস হবে না। যে ধরেন আপনাকে কেউ গোল্ড দিল অথবা সিলভার দিল, দিয়ে বললো যে তুমি এটা মার্কেটে বিক্রি করে টাকা নিয়ে নাও, এইটা আপনাকে কমোডিটি হিসেবে তারা দিতে পারবে না। নাম্বার টু, তারা আপনাকে কারেন্সি দিল, ধরেন আপনাকে তারা ডলার দিল, ডলার দিয়ে বললো যে তুমি এটা মার্কেটে সেল করো, এটা টাকা নিয়ে নাও, এটা আপনারা কোনোভাবেই কমোডিটি হিসেবে নিতে পারবেন না। এটা হচ্ছে আপনারা একদম মানে মাথায় গেঁথে নেন বা কোথাও লিখে নেন, বা আপনারা যখন যদি পড়েন তখন আমার শীটটা যদি দেখেন সেক্ষেত্রে আপনার মনে থাকবে যে এই তিনটা জিনিস কোনোভাবেই আপনারা কমোডিটি হিসাবে নিতে পারবেন না। পোর্ট টু তে বলা হচ্ছে দ্য কমোডিটি সোল্ড শেল বি ওয়েল। হ্যাঁ, এই যে গোল্ড তো প্রোডাক্ট অথবা গুডস, এটা তো অন্যান্য পণ্যও তো একটা গুডস, এটাও এটা আমরা মানে নিতে পারছি না কেন? এটা আমরা পণ্য হিসেবে কেন কাউন্ট করছি না? প্লিজ একটু যদি বলতেন। আচ্ছা, এইটা হচ্ছে কেন পারতেছেন না, এটা হচ্ছে আপনাদের কোনো একটা স্ট্যান্ডার্ড আপনারা পাবেন যে আপনি গোল্ড, সিলভার এবং কারেন্সি, আপনারা যে কারেন্সি তো নাম্বার প্রথম চ্যাপ্টারে আছে, প্রথম স্ট্যান্ডার্ডে আছে কারেন্সি, যে কারেন্সি আসলে আপনি স্পট পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে আপনারা কোনোভাবে ফিউচার পেমেন্ট আপনারা নিতে পারবেন না, ফরওয়ার্ড সেল করতে পারবেন না। তো এইসব কিছুর জটিলতার কারণেই এগুলোকে তারা হচ্ছে অ্যাজ এ কমোডিটি হিসাবে তারা নিতে মানা করছে। স্যার, এটা কি তাহলে ওই যে যেহেতু গোল্ডকে ওই যে কারেন্সির মানে ওয়েটেজ হিসাবে নেওয়া হয়, ওই যে এই আমাদের গোল্ড ছয়টা স্ট্যান্ডার্ড হিসাবে আমাদের নেওয়া হয়, এই জন্যই কি? এক্স্যাক্টলি আমাদের যে ছয়টা দেয়া আছে না আপনার, গোল্ড, সিলভার, জব, বার্লি, খেজুর, এরকম যে ছয়টা যে মানে আপনার কারেন্সি হিসেবে ইউজ করা হতো, এবং যেটা হচ্ছে একটার বিনিময়ে সেম জিনিসের বিনিময়ে আপনি সেম বেশি জিনিস বা কম জিনিস আপনি দিতে পারবেন না, সেটা যে রিবা হয়ে যাবে। তো এই সব কারণেই হচ্ছে তারা এগুলোকে কমোডিটি হিসাবে নিতে মানা করছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তার মানে আমরা ওই যে গোল্ড সিলভার যেগুলি, ওইগুলি তো বলা হয়েছে সময়ের প্রেক্ষিতে কম বেশি করা যাবে না, করতে হলে ইনস্ট্যান্ট করতে হবে এবং ওই মজলিসে অর্থাৎ একই বৈঠকে অথবা একই একই, সিটিংসে হ্যাঁ, এইগুলি সেটেল করতে হবে। এক্স্যাক্টলি। এটা আপনি কারেন্সির ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারছেন, কারেন্সির ক্ষেত্রে যে আপনি স্পটে এটা হচ্ছে কেনা বেচা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গোল্ডটাকে নেওয়া যাচ্ছে না, কারণ হলো কারেন্সিকেও গোল্ডের স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় ওয়ার্ল্ডে। হ্যাঁ, স্টেবল এক্স্যাক্টলি। গুড, এই জন্যই কি লিখছি না আমরা কমোডিটি হিসেবে, এরকম হ্যাঁ, কিনা? এই জন্য আমরা কমোডিটি হিসেবে নিচ্ছি না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, দ্য কমোডিটি sold shall be well identified so as to become distinct from the other asset of the seller. যে যে এই এই যে সেলার ধরেন একটা ব্যাংকের কাছে অনেক ধরনের কমোডিটি থাকতে পারে, এবং সে যে কমোডিটিটা সেল করবে সেটা যাতে ওয়েল ডিফাইন্ড হয়। ধরেন একটা ব্যাংকের কাছে সামহাও কোনো না কোনো ভাবে আপনার তেল আছে বা হচ্ছে আপনার চাল আছে, এবং এগুলো প্রায় সব একই গোডাউনে রাখা আছে। সো আপনি কোন প্রোডাক্টটা তাকে কমোডিটি মুনাফা হিসাবে দিচ্ছেন, কমোডিটি হিসেবে দিচ্ছেন, সেটা হচ্ছে আপনাকে ওয়েল ডিফাইন করতে হবে। আপনি কি তাকে চাল দিচ্ছেন, নাকি হচ্ছে তাকে ডাল দিচ্ছেন, নাকি তেল দিচ্ছেন, এটা আপনাকে অবশ্যই যখন কন্ট্রাক্টটা করবেন তখন আপনাকে বলতে হবে।
This may be done by separating the commodity from the other asset of the seller. যে সেল করতেছে সে অবশ্যই, যেটা বললাম যে অবশ্যই সেটা সেপারেট করে বলতে হবে যে সে আসলে কি সেল করতেছে। Or recording the number of identifying documents such as storing certificate, বা এমনও হতে পারে যে আপনি এটাকে একটা ডকুমেন্ট হিসাবে নিয়ে দিলেন যে তার যে এই স্টোরে এই কোথায় কি আছে সে সেটা একটা সার্টিফিকেট দিয়ে দিল যে আমার এই স্টোরে এখানে আমার 10 কেজি চাল আছে, যেটা হচ্ছে আমি তোমাকে মুরাবা কমোডিটি বা তাওয়ারুক হিসেবে দিচ্ছি, তাওয়ারুকের কমোডিটি হিসেবে দিচ্ছি, এই স্টোর সার্টিফিকেটটা তোমাকে আমি দিয়ে রাখলাম, তুমি এটা দেখতে পারো। মোট কথা হচ্ছে যেই প্রোডাক্টটা আমরা সেল করব সেটা যাতে অবশ্যই ওয়েল ডিফাইন্ড হয়, সেটা যাতে সেপারেট করে আমরা দেখাতে পারি। আচ্ছা, 4.3 বলা হচ্ছে ইফ দ্য কমোডিটি ইজ নট মেড অ্যাভেলেবল এট দ্য টাইম অফ সাইনিং কন্ট্রাক্ট। এখন ধরেন যে আমরা কন্ট্রাক্ট করতেছি, এই কমোডিটি এই তাওয়ারুকে কন্ট্রাক্ট করতেছি, এখন যেখানে বসে আমরা কন্ট্রাক্ট করতেছি সেটা সেই জায়গাটা আসলে তখন প্রোডাক্টটা অ্যাভেলেবেল নাই, সেই ক্ষেত্রে আপনি কি তাওয়ারুক করতে পারবেন? কমোডিটিটা কি আপনি কিভাবে আসলে তার কাছে বুঝায় দিবেন? তো এই ক্ষেত্রে বলতেছে এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে, দ্য ক্লায়েন্ট শেল গিভ আ ফুল ডেসক্রিপশন অর আ sample that indicates the quantity of the commodity and place of its storage। যে ক্লায়েন্ট তাকে একদম পুরোপুরি ডেসক্রিপশন দিবে, তাকে বলে দিবে যে কতটুকু, এই যেটা বললাম যে ধরেন চাল, বলে দিবে কি চাল, কতটুকু চাল এবং সেটা কোথায় আছে, এটা পুরোপুরি ক্লায়েন্টকে যদি আপনি বুঝাই দিতে পারেন, বলে তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তারা আপনারা কি করতে পারবেন, এই যে তাওয়ারুকের কন্ট্রাক্টটা আপনারা করতে পারবেন। সো দ্যাট হিজ অ্যাক্ট অফ পারচেজিং দ্য কমোডিটি বিকামস রিয়েল রেদার দ্যান ফিক্সিসিয়াস। তো এখানে কি আপনাকে অবশ্যই একটা রিয়েল ট্রানজাকশন করতে হবে। আপনি যদি তাকে এইভাবে বলে বুঝা দিতে পারেন যে ভাই আমার কাছে 10 কেজি নাজিরশাল চাল আছে এবং এই চালটা আমার গোডাউনে আছে, আপনি চাইলেই আপনি এটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, তাহলে কি হবে যে আপনার একটা রিয়েল ট্রানজাকশন এখানে হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন ভাই আপনি নিয়েন, আমার গোডাউনে অনেক প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট আপনি 10 কেজি নিয়ে আপনারা বিক্রি করে দিন, তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার যে বিক্রি করার কাছে সেটা না থাকে, বা সালামে দেখবেন যে সালামে আপনারা পেমেন্ট করবেন হচ্ছে অ্যাডভান্স, কিন্তু আপনাকে তারা প্রোডাক্টটা দিবে হচ্ছে কোনো একটা ফিউচার ডেটে। সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে টোটাল যেই ডেসক্রিপশন আছে, কোয়ান্টিটি কোয়ালিটি, এগুলো সব ক্লায়েন্টকে বুঝায় বলতে হয় এবং সেটা ডকুমেন্টেড হয়। ঠিক সেম ভাবেই যে প্রোডাক্টটা যদি তাওয়ারক হিসেবে দেয়া হবে সেটা যদি ইনস্ট্যান্ট না থাকে, কিন্তু সেইটা পুরোপুরি ডেসক্রিপশনটা আপনি ক্লায়েন্টকে দিয়ে যদি বুঝায় বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তাওয়ারক কন্ট্রাক্টটা করতে পারবেন। In this sense, using local commodities for monetization is more preferable। এই জন্য হচ্ছে যে যেই প্রোডাক্টটা আসলে লোকালি পাওয়া যায় ইজিলি, সেই প্রোডাক্টটাই আপনার করা উচিত। ওই যে বিদেশ থেকে কোনো প্রোডাক্ট আসবে, আসার পরে আপনি সেটা সেল করবেন, এটা আসলে একটু ফিক্সিসিয়াস হয়ে যায়। এই জন্য বলতেছে যে যে যদি কোনো লোকাল কমোডিটিস হয় সেটা আপনি মনিটাইজেশনের জন্য মোর প্রেফারেবল। আচ্ছা, 4.4 বলা হচ্ছে দ্য কমোডিটি শেল বি অ্যাকচুয়ালি অর কনস্ট্রাকটিভ রিসিভ বাই দ্য বায়ার অ্যান্ড দেয়ার রিমেইনস নো ফার্দার কন্ডিশন অর প্রসিডিউর ফর রিসিভিং ইট। আচ্ছা, আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিটা যারা আমরা ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্সে আছি, আমরা কিন্তু ওই ম্যাক্সিমাম সবকিছুতেই কনস্ট্রাকটিভ পজিশন নেই। আপনারা কি এই ব্যাপারটা ক্লিয়ার আছেন যে আসলে কনস্ট্রাকটিভ পজিশন এবং অ্যাকচুয়াল পজিশনের ভিতরে ডিফারেন্সেসটা কি? কনস্ট্রাকটিভ পজিশন হলো যে আমরা ওই যে ক্রয় প্রতিনিধি দিয়ে ও গ্রাহককে পণ্যটা বুঝে নেওয়ার জন্য বলা হয়, আর অ্যাকচুয়াল পজিশন বলতে আমি প্রথমে এটা আমার পজিশনে নিয়ে তারপরে হ্যান্ড ওভার করা। আচ্ছা, আপনি এরকম অনেকটা ক্লোজ, কিন্তু এটা আরো একটু স্পেসিফিকলি বলতে হবে। আরো কেউ একজন যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি বলি, টাকা ক্যাশ নেওয়া আর হইলো অ্যাকাউন্টে জমা দেওয়া আর কি স্যার। ওটা হলো কনস্ট্রাকটিভ, আর ক্যাশ টাকাটা নেওয়া হলো ফিজিক্যাল, মানে অ্যাকচুয়াল। কারো কাছ থেকে আমি টাকা পাও না $100,
সে আচ্ছা যদি আমাকে ক্যাশ দেয়, দিস ইজ ফিজিক্যাল, আর হলো যদি বলে যে তুমি ঠিক আছে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দাও, আচ্ছা ওইটা হচ্ছে ভাইয়া কোথায় কনস্ট্রাক্ট। ভাইয়া কোথায় আছেন? আমি স্যার ব্যাংকার। আচ্ছা কোন ব্যাংকে আছেন? মানে কোন ইসলামী ব্যাংকে? হ্যাঁ, জি। আচ্ছা আপনারা যখন বায় মুরাবাহা করেন, রাইট, ধরেন হচ্ছে বায় মুরাবাহা যখন করতেছেন, বা ধরেন আমি বলি আমি বায় মুরাবাহা যখন করতেছি, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম প্রোডাক্টটার কনস্ট্রাকটিভ পজিশন নেই। ধরেন হচ্ছে আমি হুম। কাউকে একটা গাড়ি কিনে দিলাম, সেই গাড়িটা কিন্তু আমি গিয়ে নিজে পজিশনে আনতে পারি না। তখন আমরা কি করি, যে তখন ওই গাড়ির কাগজপত্রটা আমরা হচ্ছে আমাদের নামে নেই। ধরেন কোনো একটা শোরুমে একটা গাড়ি আছে, সেই গাড়িটা আমি কি করলাম, আমার ধরেন কোনো গোডাউন, কোনো হচ্ছে গ্যারেজ নেই, আর আমার জন্য গাড়িটা এনে রাখাটাও টাফ। তখন আমাকে কিন্তু ওইটা পজিশনে আনতেই হবে, এনে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাছে বিক্রি করব। তখন আমি কি করলাম, ওই গাড়িটা হচ্ছে যদি আমি আমার নিজস্ব কোনো গ্যারেজ থাকে, যদি গ্যারেজে এনে রাখতে পারি, তাহলে ওইটা হবে হচ্ছে অ্যাকচুয়াল পজিশন, যে না গাড়িটা আমি আনছি এনে আমার গ্যারেজে রাখছি, দেন হচ্ছে আমি আমার কোনো কাস্টমারের কাছে বিক্রি করতেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন। আর কনস্ট্রাকটিভ পজিশন হচ্ছে ভাই ওই গাড়িটা ভাই আসলে আমার গ্যারেজে জায়গা নাই, আমি এটা আমার গ্যারেজে আনতে পারবো না। তখন কি করলাম, ওই গাড়িটা হচ্ছে আমি আমার নামে আনলাম, পেপারস আমার নামে আনলাম, এবং ওই পেপারস আমি যখনই গিয়ে শো করবো ওই গাড়িটা, তখনই সে আমাকে দিয়ে দিবে। তাহলে এটা কি হলো, আমি হচ্ছে এটার একটা কনস্ট্রাকটিভ পজিশন নিলাম আমার নামে, দেন হচ্ছে আমি গাড়িটা আমার ক্লায়েন্টের কাছে বিক্রি করে দিলাম। সো আপনার ক্লিয়ার যে কনস্ট্রাকটিভ পজিশন কোনটা আর অ্যাকচুয়াল পজিশন কোনটা। আপনি যদি নিজে ওই গুডসটা বা প্রোডাক্টটা আপনি আপনার কাছে আনতে পারেন, এটা রেখে তারপরে বিক্রি করতে পারেন, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন। আর যদি এমন হয় যে না আপনি ওইটা আপনার কাছে আনতে পারতেছেন না, কিন্তু ওইটার পেপারস ডকুমেন্টস সব আপনার নামে নিয়েছেন, দেন হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে বিক্রি করলেন, ওইটা হচ্ছে কনস্ট্রাকটিভ পজিশন। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন, পুরো স্ট্যান্ডার্ড জুড়েই আপনাদের এই দুইটা জিনিস বারবার আসবে, কনস্ট্রাকটিভ পজিশন, অ্যাকচুয়াল পজিশন। আচ্ছা, and there remains no further condition or procedure for receiving it, এবং এটা ছাড়া অন্য কোনো ধরনের কন্ডিশন বা প্রসিডিউর নাই এটাকে রিসিভ করার। 4-5 ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি ইয়েলো মার্ক করে রেখেছি এবং একটা কমেন্টও দিয়ে রেখেছি। The commodity object of monetization must be sold to a party other than one from it was purchased on deferred payment basis third party, so as to avoid ina which is strictly prohibited. যে আমি আপনাদেরকে ফার্স্টে যে কথাগুলো বলে রাখছি, এই কথাগুলো বারবার আসছে এবং এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনারা এই বিক্রি করবেন থার্ড পার্টির কাছে কোনোভাবেই এমন ওই পার্টির কাছে বিক্রি, যার কাছ থেকে কিনছেন তার কাছেই বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করেন তাহলে সেটা বায়াল ইনা হয়ে যাবে। সো আমি একটা কমেন্ট দিয়ে রেখেছি, টু অ্যাভয়েড বায়াল ইনা দ্য কমোডিটি মাস্ট বি সোল্ড টু আ থার্ড পার্টি নট ব্যাক টু দ্য অরিজিনাল সেলার। যে অবশ্যই আপনাকে কোনো থার্ড পার্টির কাছে ওই প্রোডাক্টটা বিক্রি করতে হবে। আপনি কোনোভাবেই আপনার যে হচ্ছে যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়েছেন তার কাছে আপনি ব্যাক করতে পারবেন না, আবার তার কাছেই বিক্রি করতে পারবেন না, তাহলে এটা বায়াল ইনা হয়ে যাবে, যেটা পুরোপুরি প্রোহিবিটেড। 6 এ বলা হচ্ছে the contract for purchasing the commodity on deferred payment basis and the contract for sale for a spot price shall not be linked together. এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে যে যে আপনি যার কাছ থেকে কিনছেন ডেফার্ডে, অর্থাৎ ব্যাংক আপনার কাছে বিক্রি করতেছে ডেফার্ডে, ভাই তুমি আমার এই প্রোডাক্টটা নাও, নিয়ে তুমি 6 মাস পর আমাকে পেমেন্ট দাও। এবং আপনি যার কাছ থেকে বিক্রি করতেছেন, যে ক্লায়েন্ট হোক বা যার কাছ থেকে হোক, আপনি যে বিক্রি করে নগদে টাকাটা নিচ্ছেন, কোনোভাবেই এই দুইটা আপনি লিঙ্ক করতে পারবেন না। কারণ এই দুইটা যদি আপনি লিঙ্ক করে ফেলেন তাহলে কিন্তু ইনা হয়ে যাবে, যে আপনি যার কাছ থেকে কিনতেছেন আবার তার কাছে বিক্রি করতেছেন। সো আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছেন তার কাছ থেকে ধরেন আপনি কিনতেছেন মুরাবাহা বা মুসাওয়ামাতে, সেটা একটা কন্ট্রাক্ট ডিফারেন্ট হবে। এবং যার কাছে আপনি বিক্রি করতেছেন সেটা হইতে পারে আপনি মুরাবাহাতে বিক্রি করতেছেন বা মুসাওয়ামাতে করতেছেন বা তাউলিয়াতে করতেছেন। আচ্ছা তাউলিয়া হচ্ছে আর একটা ফর্ম, এটা হচ্ছে যে আপনি
ক্রয় মূল্য থেকে কমে যদি বিক্রি করেন কোনো প্রোডাক্ট, সেটা হচ্ছে তাউলিয়া। এর বেশি কিছু আপনাদের জানার দরকার নেই আপাতত। সো আপনি যদি যেটাই করেন না কেন, আপনি কোনোভাবেই দুইটাকে সেম কন্ট্রাক্টে রাখতে পারবেন না, দুইটাকে আলাদা আলাদা কন্ট্রাক্ট করবেন। এবং এই জন্য আমি একটা কমেন্ট দিয়ে রেখেছি, দেয়ার মাস্ট বি নিডেড টু ডিফারেন্ট কন্ট্রাক্ট অ্যান্ড সেপারেট ফ্রম ইচ আদার। অবশ্যই আপনাকে দুইটা ডিফারেন্ট কন্ট্রাক্ট করতে হবে এবং একটা থেকে আর একটা কন্ট্রাক্ট আলাদা হইতে হবে। such linking of two contract is prohibited, যেটা বলছে যে এই দুইটা কন্ট্রাক্ট লিংক করা হচ্ছে prohibited, whether it is made through stipulation on documents acceptance as a normal tradition or incorporation in the procedure। আপনি যদি এটাকে কোনো আর ওই যে ডকুমেন্ট, আর ওই যে কন্ট্রাক্ট কি মানে মেকানিজম আলাদা হতে হবে? মানে আমি যদি ওইটা, জি স্যার, জি জি বলেন বলেন। মানে আমার মোডটা কি আলাদা হতে হবে কিনা, বাই সেলের মোডটা? না না, বাই সেল আপনাকে হইতে পারে, কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে দুইটা আলাদা। যে ধরেন হচ্ছে আপনি প্রথমে আপনি প্রোডাক্টটা কিনলেন, সো আমি তো বললাম যে আপনি কিনবেন হচ্ছে হয় মুরাবাহা নাহলে মুস্তামাতে। তো আপনি কি করলেন, ওই ব্যাংকের সাথে হচ্ছে একটা কন্ট্যাক্ট করলেন। এখন আপনি আবার আরেকজনের কাছে ওই প্রোডাক্টটা বিক্রি করবেন, ধর আপনি মুরাবাহাতে করলেন বা মুস্তামাতে করলেন, আপনি তার সাথে ওই বিক্রি করার আগে একটা কন্ট্যাক্ট করে নিলেন যে রাস্তিকা তোমার সাথে আমি বিক্রি করতেছি এত দামে। তো এই যে দুইটা কন্ট্যাক্ট আপনি করতেছেন, এই দুইটা কন্ট্যাক্ট কোনোভাবেই এক হইতে হবে না। এক হবে কি হবে, ধরেন আপনি একটা কন্ট্যাক্ট করলেন যে আমি আপনার কাছে মালটা কিনতেছি, আবার কন্ট্যাক্ট করলেন এই মালটা হচ্ছে আমি আরেকজনের কাছে বিক্রি করব। ওই সেম কন্ট্রাক্টের ভিতরে আপনি বলতেছেন, এই জিনিস আপনি করতে পারবেন না। আপনি দুইটা কন্ট্রাক্ট আলাদা হবে, যার কাছ থেকে আপনি কিনতেছেন তার কাছ থেকে আপনি এক ধরনের কন্ট্রাক্ট করবেন, এবং যার কাছে আপনি বিক্রি করতেছেন তার কাছে আলাদা একটা কন্ট্রাক্ট করবেন। দুইটা কন্ট্রাক্ট কোনোভাবেই যাতে এক কন্ট্রাক্টের সাথে না হয়। আপনি মোট সেম হোক, আপনি মোট ধরেন হচ্ছে মুরাবাহে করলেন, যার কাছ থেকে কিনলেন তার কাছ থেকে মুরাবাহা করলেন, যার কাছে বিক্রি করলেন তার কাছে মুরাবাহা করলেন, এটাতে কোনো প্রবলেম নেই। বাট ওই যে এক কন্ট্রাক্টের ভিতরে আপনি আনতে পারবেন না, দুইটা সেপারেট দুইটা ডিফারেন্ট কন্ট্রাক্ট হতে হবে। আচ্ছা, এই 4-7 কন্ট্রাক্টে যদি তিনটাই পার্টি থাকে, আমরা একটা কন্ট্রাক্টে তিনটা পার্টি আছে একসাথে। একটা কন্ট্রাক্টে তিনটা পার্টি? জি, আমাদের একজন, আমি ব্যাংক, আমি হ্যাঁ, একজনের কাছ থেকে কিনে দিচ্ছি, আর আরেকজন আমার সাথে আমি বিক্রি করে না দেবো। আপনি কথা বলেছেন, এটা হচ্ছে আপনারা এই টাইপের হচ্ছে আপনি পাবেন প্যারালাল, যেটাকে বলে প্যারালাল সালাম, হ্যাঁ প্যারালাল ইস্তিসনা। বাট এই ক্ষেত্রে এগুলো আসবে না। আপনি ব্যাংক কার কাছ থেকে কিনতেছে, কিভাবে কিনতেছে, এটা হচ্ছে আমি অ্যাজ এ ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে ব্যাংক আমার কাছে বিক্রি করতেছে, দ্যাটস ইট। হ্যাঁ স্যার, আপনার আমরা তো ওই শরিয়া বেজের ক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা যখন এইচপিএসএম এ যাই, তখন তো এরকমই একটা কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি হয় না। সেটা হলো আমরা যখন কাউকে বাড়ি অথবা ফিক্সড অ্যাসেট কিনে দিই, অর্থাৎ এইচপিএসএম এর ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে তো এরকমই তো হয়। গ্রাহক যিনি সেল করতেছেন ব্যাংক পজিশনে নিয়ে, আবার সেই সাথে আমরা আবার ক্লায়েন্ট আমাদের কাছে আবার মর্টগেজ দিয়ে দিচ্ছে। এটা তো একটা দুইটা ডিলে হচ্ছে, তাই না? এটাই বলতে চাচ্ছেন আপনি, তাহলে একটা ডিলে হবে না না সেরকম? না হ্যাঁ, এই যে আপনি যেটা বলছেন যে ধরেন হচ্ছে আপনি ওইটা কিনলেন, কিনে হচ্ছে আর একটা ডিফারেন্ট কন্ট্যাক্ট করেন না, এক কন্ট্যাক্টে সব তো আনেন জি না। জি সো জি এটাই জি, এখানে বোঝানো হচ্ছে এরকমই যে আপনি, ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এরকমই। কন্ট্রাক্টটা আলাদা আলাদা কন্ট্যাক্ট করতে হবে, এক কন্ট্রাক্ট আপনি করতে পারবেন না। তো ফোর ঠিক আছে স্যার। সেভেনটা হচ্ছে, ওকে থ্যাংক ইউ, 4-7টা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। The client shall not delegate the institution or its agent to sell on his behalf। যে আপনি ক্লায়েন্ট কোনোভাবেই তার ব্যাংক যার কাছ থেকে সে হচ্ছে এই প্রোডাক্টটা কিনছে তাকে বা তার অন্য কোনো এজেন্টকে কি করতে পারবে না, তার প্রতিনিধি হিসাবে নিয়োগ করতে পারবে না। যে তুমি ভাই আমার প্রতিনিধি হয়ে তুমি এই প্রোডাক্টটা অন্য কারো কাছে বিক্রি করে দাও। তাহলেও কিন্তু দেখেন এখানে যদি এরকম হয় যে আমি যে ব্যাংকের কাছ থেকে কিনছি তাকে আমি এজেন্ট করলাম, বা তার কোনো হচ্ছে এজেন্টকে আমি হচ্ছে আমার প্রতিনিধি করে বললাম যে তুমি বিক্রি করে দাও, তাহলেও কিন্তু সেম একটা চান্স থাকতেছে আপনার এখানে একটা বায়াল ইনা হওয়ার। এই জন্য এই স্ট্যান্ডার্ডে বলে দিচ্ছে যে তুমি ভাই এই কাজটা করতে পারবা না, যে তুমি যার কাছ থেকে কিনছো তাকেই তুমি আবার হচ্ছে তোমার প্রতিনিধি করলা সেটা বিক্রি করার জন্য। এই পর্যন্ত এখানে এসে বলতেছে এই ধরনের কথা। একটু পরে গিয়ে এটা একটু চেঞ্জ হবে। এই জন্য এখানে হচ্ছে একটু ট্রিকি ব্যাপারটা, একটু আপনারা মাথায় নেন যে ক্লায়েন্টকে বলা হচ্ছে যে তুমি যে ইনস্টিটিউশনের কাছ থেকে তুমি এই প্রোডাক্টটা কিনছো তাকে তুমি বা তার কোনো এজেন্টকে তুমি
তোমার প্রতিনিধি করে এই মালটা বিক্রি করতে পারবা না। এবং দ্য ইনস্টিটিউশন শেল নট একসেপ্ট সাচ ডেলিগেশন, যে ইনস্টিটিউশনে তুমি এই নিজেকে প্রতিনিধি হিসেবে নিতে পারবা না। ইফ হাউএভার the resolution do not permit the client to sell the commodity except through the same institution। এখানে দেখেন এখানে সে কি বলতেছে, এই যে আউফিতে আপনারা এইভাবে পাবেন যে প্রথমে আপনাকে বলে দিবে ভাই তুমি এই কাজটা কোনোভাবে করতে পারবে না, কিন্তু পরবর্তীতে যে কোনো একটা কন্ডিশন দিয়ে বলবে যে তুমি যদি এই কন্ডিশনটা ফুলফিল করো বা এই ধরনের জন্য কোনো কাজ যদি হয় তাহলে তুমি এই কাজটা করতে পারবা। এখানে তারা দেখেন কি বলতেছে যে ইফ হাউএভার দ্য রেজুলেশন ডু নট পারমিট দ্য ক্লায়েন্ট টু সেল দ্য কমোডিটি এক্সেপ্ট থ্রু দ্য সেম ইনস্টিটিউশন, যদি এমন কোন দেশে এরকম হয় যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন ওই ব্যাংকের কাছ থেকে, ওই দেশের নিয়ম হচ্ছে যে ভাই ওই প্রোডাক্টটা তুমি যদি বিক্রি করো তাহলে তোমার ওই ব্যাংকের মাধ্যমে বিক্রি করতে হবে, তুমি নিজে পারবা না। সেই ক্ষেত্রে কি করবা, হি মে ডেলিগেট দ্য ইনস্টিটিউশন টু ডু সো আফটার হি অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভলি রিসিভ দ্য কমোডিটি। বলতেছে যে ভাই যদি এরকম হয় তুমি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনছো ওই দেশ ওই দেশের একটা নিয়ম আছে, ওই প্রোডাক্টটা বিক্রি করতে হলে তোমাকে ওই ইনস্টিটিউশনের মাধ্যমে করতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে তুমি তাকে তোমার প্রতিনিধি বানিয়ে মানে ডেলিগেট বানিয়ে সেই গুডসটা তুমি তাকে বিক্রি করতে দিতে পারবা, কিন্তু তার আগে অবশ্যই তোমাকে অ্যাকচুয়াল আর কনস্ট্রাকটিভ পজিশন নিতে হবে। এবং এইখান থেকেই আউফি আপনাদেরকে ট্রিকি কোশ্চেনটা দিবে। আপনাদের এই জায়গায় কোনো কনফিউশন আছে কিনা এটা আমাকে বলেন। ব্যাংকের পাসওয়ার্ড এক্সাম্পল দেন প্লিজ। একটু আবার বলবেন না? বলছে ব্যাংকের পাসওয়ার্ড অনুযায়ী এক্সাম্পল। তো মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম, মানে আপনার কোশ্চেনটা বুঝতে পারতেছি না। আপনারা কেউ কি বুঝতে পারলে একটু বলবেন আমাকে। আচ্ছা স্যার এখানে ব্যাংকের কার্যক্রম অনুযায়ী এক্সাম্পল দেওয়ার কথা বলছি। মানে এই ক্ষেত্রে একটা এক্সাম্পলের কথা বলবো। জি আচ্ছা এই ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি একটা ব্যাংকের কাছে গেলেন, ব্যাংকের কাছে গিয়ে বললেন যে আমাকে তাওয়ারুকের উপরে একটু ফাইন্যান্স তাওয়ারুকের উপরে আমাকে একটু ফ্যাসিলিটির দরকার, আপনি আমাকে ক্যাশ দরকার, আপনি আমাকে তাওয়ারুকের মাধ্যমে কিছু ক্যাশ দেওয়ার ব্যবস্থা করেন। তখন আপনার ব্যাংক বললো আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু রেয়ার ধরেন হচ্ছে আমার কাছে কিছু সরিষার তেল আছে, এই সরিষার তেলটা বিক্রি করে তুমি টাকাটা নিয়ে নাও। কিন্তু আপনার ওই দেশের একটা বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে, ধরেন হচ্ছে সে যদি আমাদের দেশে তাওয়ারুক আমাদের দেশে হচ্ছে নাই, বাংলাদেশ ব্যাংক একটা রুলস করে দিছে যে ভাই কোনো ব্যাংক যদি সরিষার তেল বিক্রি করে এবং এই তেলটা আসলে খুব রেয়ার একটা তেল, এই তেলটা সচরাচর মানুষ বুঝে না এই তেলের ব্যবসাটা কার কাছে বিক্রি করবে, মানুষ এখানে একটা ঠকারও একটা চান্স থাকে, এই জন্য বলছে যে এই তেলটা শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে বিক্রি করতে হবে, কোনো সিঙ্গেল কোনো ক্লায়েন্ট বা কোনো ধরনের ইন্ডিভিজুয়াল কেউ এই তেলটা কোথাও বিক্রি করতে পারবে না। শুধুমাত্র সেই ক্ষেত্রে এই ধরনের কোনো কন্ডিশন যদি ওই দেশের রেগুলেটর যদি বলে দেয় যে শুধুমাত্র ব্যাংকই পারবে, এছাড়া এটা কেউ সেল করতে পারবে না, সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্ট কি করবে, তাকে ডেলিগেটস বানায়, তাকে প্রতিনিধি বানায়, তার মাধ্যমে ওই তেলটা সেল করায় সে নগদ টাকাটা নিবে। একদম এক্সেপশনাল কেস, যদিও এই ধরনের কোনো প্রকারের হচ্ছে কোনো কন্ডিশন কোনো দেশে থাকে না, তারপরে যদি কোনো দেশ দিয়ে থাকে, আইওএফপি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে সব স্ট্যান্ডার্ড গুলো তারা হচ্ছে করে, সো এই জন্য আইওএফপি এই কথা বলে রাখছে যদি এমন হয় সেই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র সেই ক্ষেত্রেই তাকে কি করবা, প্রতিনিধি বানিয়ে তার মাধ্যমে বিক্রি করাবা, কিন্তু বিক্রি করার আগে অবশ্যই তেলটা তোমার পজিশনে নিতে হবে, যে তুমি তেলটা নিজের পজিশনে 10 কেজি তেল নিজের কাছে নিয়ে আসো, অথবা 10 কেজি তেলের কাগজপত্র তোমার নামে নাও, যাই করো তোমার পজিশনে নিয়ে
তারপর তুমি ব্যাংকে বললা যে ভাই তুমি এবার আমার তেলটা বিক্রি করে টাকাটা আমাকে দাও। একদম হচ্ছে ওই যে ডায়ার নিডের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মুরাবাতে বলবো যে ডায়ার নিডের ক্ষেত্রে আপনি হচ্ছে ক্লায়েন্টকে বাইং এজেন্ট করতে পারবেন। ওরকম যদি একদমই কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে কোনো দেশে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি এই কাজটা করে তাকে হচ্ছে ক্রয় প্রতিনিধি করে তার মাধ্যমে আপনি ওই প্রোডাক্টটা সেল করাতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনোভাবে এটা পারবেন না। স্যার যে ব্যাংক থেকে সে পারচেস করলো ক্রস জি, করে কি সে অন্য ব্যাংকে স্যার প্রতিনিধি করতে পারে? অন্য ব্যাংকে যদি অন্য ব্যাংকের প্রতিনিধির ব্যাপার সে বলে নাই, বলছে যে ওই ব্যাংকে প্রতিনিধি করতে হবে অন্য যেখান ব্যাংকে থেকে ক্ষেত্রে। মানে আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি যে আপনি বলতেছেন ধরেন হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে না সে তা অন্য কোনো ব্যাংকে হচ্ছে আপনার প্রতিনিধি করে বিক্রি করতে পারবে কিনা, তাই তো? জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিছু বলেনি, কিন্তু হচ্ছে যখন ইনস্টিটিউশনের ক্ষেত্রে তারা হচ্ছে মানা করছে যে না, তুমি এই কাজটা হচ্ছে তোমাকে নিজে করতে হবে, তুমি অন্য কাউকে কোনো থার্ড পার্টিকে এই ক্রয় প্রতিনিধি করে তুমি এটা বিক্রি করতে পারবা না। এটাই আপনি একটু সামনে পাবেন। কিন্তু এখানে শুধুমাত্র এতটুকু রাখেন, যদি কোনো নিষেধাজ্ঞা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই পার্টিকে আপনি ক্রয় প্রতিনিধি বিক্রয় প্রতিনিধি করে তাকে দিয়ে বিক্রি করাতে পারবেন। তো এখানে হচ্ছে খুব সিম্পল কিছু কথাবার্তা বলছে যে ইনস্টিটিউশন শুড নট অ্যারেঞ্জ প্রক্সি অফ এ থার্ড পার্টি টু সেল অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট দ্য কমোডিটি দ্যাট ক্লায়েন্ট পারচেজ ফ্রম দ্য ইনস্টিটিউশন। এই যে দেখেন, এই আপনি যখন যে ইনস্টিটিউশনের কাছে যদি কিছু কিনে থাকেন, সেই ইনস্টিটিউশন হচ্ছে কোনো থার্ড পার্টিকে অ্যারেঞ্জ করে আপনার সে প্রোডাক্টটা তার কাছে বিক্রি করাতে পারবে না। যেমন ধরুন হচ্ছে আপনি আমাকে কোশ্চেনটা করছেন কি যে যে ক্লায়েন্ট সে অন্য কোনো ব্যাংকে করতে পারবে কিনা, এটা হচ্ছে আপনার কোশ্চেন। বাট ওরা এখানে যেটা বলতেছে যে যার কাছ থেকে আপনি কিনছেন সে কোনো ধরনের প্রক্সি অর্থাৎ কোনো থার্ড পার্টিকে সে ম্যানেজ করে দিবে না যে ভাই তুমি ওর কাছ থেকে এই প্রোডাক্টটা বিক্রি করো। The client shall not sell the commodity except by himself or through an agent other than the institution and shall duly observe other stipulation. The client সে নিজে ছাড়া, ভাই আপনার এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার আসছে। দ্য ক্লায়েন্ট শেল নট সেল দ্য কমোডিটি এক্সেপ্ট বাই হিমসেলফ অর থ্রু অ্যান এজেন্ট আদার দ্যান দ্য ইনস্টিটিউশন। যে ক্লায়েন্ট ওই ইনস্টিটিউশন ছাড়া সে নিজে অথবা তার কোনো এজেন্টের মাধ্যমে বিক্রি করতে হবে এবং তার সকল ধরনের যেই শর্তগুলো আছে সেগুলো ফুলফিল করেই করতে পারবে। The institution shall provide the client with the information that he or his appointed agent may need for selling the commodity. এটা বলতেছে যে ইনস্টিটিউশন অবশ্যই তার ক্লায়েন্টকে সকল ধরনের ইনফরমেশন দিবে অথবা তার যে এজেন্ট সে নিয়োগ করছে। ভাই তার মানে হচ্ছে আপনি যদি কোনো ব্যাংকে এজেন্ট বানিয়ে এই প্রোডাক্টটা বিক্রি করতে দেন সেই ক্ষেত্রে আপনি পারবেন। আপনি যদি চান যে অন্য কোনো ব্যাংকে আপনি এজেন্ট করলেন করে তাকে বিক্রি করতে বললেন সেই ক্ষেত্রে আপনি পারবেন, বাট এটা অন্য কেউ হইতে হবে। অন্য কেউটা আমাকে বুঝলাম না। না, একটু আগে একজন ভাইয়া কোশ্চেন করেছিলেন যে ধরেন আমি যার একটা ব্যাংকের থেকে প্রোডাক্টটা নিলাম অ্যাজ এ হচ্ছে তাওয়ারুক, বাট আমি করলাম কি অন্য একটা ব্যাংক মানে ওই ব্যাংক ছাড়া অন্য একটা ব্যাংকে আমি কি করলাম তাকে হচ্ছে আমি আমার এজেন্ট বানিয়ে বললাম যে তুমি আমার এই প্রোডাক্টটা সেল করো। এই ক্ষেত্রে আপনি পারবেন। ধরেন আপনি নিলেন হচ্ছে এক্স ব্যাংকের কাছ থেকে অ্যাজ এ তাওয়ারুক হিসাবে, আপনি ওয়াই ব্যাংকে বললেন যে তুমি এই প্রোডাক্টটা আমাকে সেল করে টাকা দাও। আপনি ওই তাকে নিজের এজেন্ট বানাতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা, 5 কন্ট্রোল অন মনিটাইজেশন ওয়েন দ্য ইনস্টিটিউশন ইজ বেনিফিশিয়ারি। এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে আমি কোনো ব্যাংকের কাছে গেলাম, গিয়ে হচ্ছে আমি তাওয়ারুক বেসিস আমি হচ্ছে ফান্ড নিয়েছি। এখন হচ্ছে যদি কোনো ইনস্টিটিউশন হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই ট্রানজাকশনটাকে কিভাবে কন্ট্রোল করবেন, এই মনিটাইজেশনটাকে কিভাবে কন্ট্রোল করবেন? তো এই একটা ইম্পর্টেন্ট লাইন যেটা আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে মনিটাইজেশন ইজ নট এ মোড অফ ইনভেস্টমেন্ট অর ফাইন্যান্সিং। খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। আমরা কিন্তু মুরাবাহা হচ্ছে একটা
ফাইন্যান্সিং মুড, মুশারাকা হচ্ছে একটা ফাইন্যান্সিং মুড, কিন্তু এই মনিটাইজেশন বা তাওয়ারুক কিন্তু এটা কোনো ধরনের ফাইন্যান্সিং মুড না। আমি এখানে একটা নোট দিয়ে রেখেছি, কোশ্চেন ক্যান কাম, ইজ ইট এনি কাইন্ড অফ ফাইন্যান্সিং অর ইনভেস্টমেন্ট অর নট, যে এই যে তাওয়ারুক বা মনিটাইজেশন এটা কি কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা এটা কি কোনো ধরনের ফাইন্যান্সিং নাকি এটা অন্য কোনো কিছু। সো এই ধরনের কোশ্চেন আসলে আপনারা অবশ্যই বলবেন যে এটা কোনো ধরনের ফাইন্যান্সও না, এটা কোনো ধরনের ইনভেস্টমেন্টও না। তাহলে এটা কি আমরা এটা দেখি, ইট হ্যাজ বিন পারমিটেড হোয়েন দেয়ার ইজ এ নিড ফর ইট, এটা শুধুমাত্র তখনই পারমিটেড যদি কারোর ক্যাশ দরকার হয়, শুধুমাত্র এটা উনি তখনই করতে পারবে, সাবজেক্ট টু স্পেসিফিক টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই আপনাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো অবশ্যই মানতে হবে, যে আপনি চাইলেন আর আপনি তাও করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনি পারবেন না। যদি আপনার খুবই ডায়ার নিড হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি পারবেন। এই সামনে এটা নিয়ে আরো বলা হচ্ছে, therefore the institution shall not use monetization as means of mobilizing inquiry liquidity for their operation। এই যে দেখেন, জাস্ট এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, এই জায়গাটা একটু দেখেন, যে ইনস্টিটিউশন যদি এমন হয় যে তার এই মনিটাইজেশনের মাধ্যমে সেটা কি করতেছে, ডিপোজিট মোবিলাইজেশন করতেছে, যে তার আপনার ওই ব্যাংকিং অপারেশনের জন্য তার লিকুইডিটি দরকার, কি অপারেশনের জন্য, ধরেন হচ্ছে তার লোন দিবে, তার হচ্ছে আপনার লোন, তারকে সে লোন দিবে, ধরেন হচ্ছে এডি রেশিও বেড়ে গেছে, এখন সে লোন দিতে পারতেছে না, তখন সে কি করবে, এই তাওয়ারুকের মাধ্যমে কি করলো, সে টাকা নিল, নিয়ে ডিপোজিট বাড়ালো, বাড়ায় সে হচ্ছে লোন দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই তাওয়ারুক বা মনিটাইজেশন আপনি করতে পারবেন না। and exert no effort for fund mobilization through other modes such as mudaraba, investment agencies, sukuk, investment funds and the like। এই যে আপনি আদার যে ফান্ড, যে আপনার যে মোডস গুলো আছে যার মাধ্যমে হচ্ছে আপনি ডিপোজিট কালেক্ট করেন, মুদারাবা বা ইনভেস্টমেন্ট এজেন্সি বা সুকুক বা ইনভেস্টমেন্ট ফান্ড, এর মাধ্যমে যে আপনারা ডিপোজিট কালেক্ট করতেছেন না, যে আপনারা তো ডিপোজিট এইভাবে কালেক্ট করে থাকেন, যে আমরা তো হচ্ছে ধরেন 90% হচ্ছে আমরা মুদারাবার মাধ্যমে আমাদের ডিপোজিট কালেক্ট করে থাকি। সো আপনি কিন্তু এই তাওয়ারুককে এই আপনার ডিপোজিট মোবিলাইজেশনের জন্য এই মোডস হিসাবে ইউজ করতে পারবেন না, যে আপনি এর মাধ্যমে আপনি ডিপোজিট কালেক্ট করতেছেন। সো তারা এটাই এখানে বলতেছে যে আপনি মুদারাবা বা ইনভেস্টমেন্ট এজেন্সি বা সুকুকের মাধ্যমে যেভাবে আপনি ফান্ড কালেকশন করেন, তাওয়ারুককে কিন্তু আপনি সেম ট্রিটমেন্টে আপনি ফান্ড কালেক্ট করতে পারবেন না, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট। দ্য ইনস্টিটিউশন shall resort to monetization only when it faces the danger of liquidity shortage that could interrupt the flow of its operation and causes losses for its client। যে শুধুমাত্র আপনি যখন লিকুইডেশনে হিউজ ক্রাইসিসে পড়বেন, এবং যেটার জন্য এমন হতে পারে আপনার ব্যাংক বন্ধ হতে পারে বা আপনার মানে মেজর কোনো সার্ভিস বন্ধ হতে পারে, এই জন্য আপনি হচ্ছে ক্লায়েন্টের অনেক লস হবে, শুধুমাত্র সেই কারণেই আপনি এই মনিটাইজেশনটাকে করতে পারবেন, অর্থাৎ তাওয়ারুকটাকে আপনি করতে পারবেন। অন্যথায় আপনি যে আপনার ডিপোজিট বাড়াবেন এটার মাধ্যমে, সেইটা আপনি করতে পারবেন না। and 5 তে বলা হচ্ছে দ্য ইনস্টিটিউশন শেল অ্যাভয়েড প্রক্সি ইন সেলিং দ্য মনিটাইজেশন কমোডিটি। ওই যেটা বলছে যে আপনি আসলে এই প্রক্সি কোনো মনিটাইজেশন আপনি কমোডিটি করতে পারবেন, ইভেন ইফ প্রক্সি টু বি ট্রিটেড অ্যারেঞ্জ উইথ দ্য থার্ড পার্টি। যে এই যে হচ্ছে যে আপনি কোন ইনস্টিটিউশন কি করতে পারবে না, যে ধরেন আমি একটা প্রক্সি সেলিং করলাম ক্লায়েন্টের সাথে, অথবা আমি হচ্ছে আর একটা থার্ড পার্টিকে আমি অ্যারেঞ্জ করে দিলাম, দিয়ে বললাম যে তুমি আমার এই ক্লায়েন্টের সাথে একটা কন্ট্যাক্ট করে এটাকে হচ্ছে তুমি কিনে নাও, এই কাজটাও আপনি করতে পারবেন না। In other words, institutions shall use their own bodies for selling the monetization commodity through using brokers for this purpose is permissible। যে ধরেন এই লাইনটা হচ্ছে এরকম, যে একটা ইনস্টিটিউশন কি করলো, একটা ব্যাংক আর একটা ব্যাংকের কাছ থেকে আপনার তাওয়ারুকের মাধ্যমে কিছু ফ্যাসিলিটি নিল, কিছু প্রোডাক্ট নিল, এখন ওই ব্যাংক একটা নিজে অথবা কোনো একটা থার্ড পার্টিকে অ্যারেঞ্জ করে দিয়ে বললো যে তুমি তার কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনে নাও, এইটা করা যাবে না। আর কি করবেন, যে আমি ইনস্টিটিউশন, আমি যে তার কাছ থেকে কমোডিটি নিছি, হয় হচ্ছে আমি নিজে আমার বিক্রি করব, অথবা
আমি একটা ব্রোকার নিব, যে পুরো কন্ট্রোলটা আমার কাছে থাকবে, আমার ব্রোকার সে শুধু আমার হয়ে সেল করবে, বাট সবকিছু আমার কাছে, প্রোডাক্ট আমার কাছে, আমার উপর কন্ট্রোল আছে, আমি তাকে দিচ্ছি, সে সেল করতেছে, দ্যাটস ইট। এটা আপনি করতে পারবেন, কিন্তু কোনো ধরনের ওই আপনি যার কাছ থেকে কিনছেন সে আপনাকে কোনো থার্ড পার্টি অ্যারেঞ্জ করে দিবে, তার কাছে আপনি সেল করবেন, এই জিনিসটা আপনারা করতে পারবেন না। মোটামুটি এখানে হচ্ছে আমি কনসেপচুয়াল 3টা কোশ্চেন, মানে সিনারিও বেসড যে কোশ্চেন গুলো হয়, সেই 3টা কোশ্চেন আমি এনেছি। একটু যে কোনো একজন একটু আসেন, এসে একটু কোশ্চেন পড়তে হবে। কে আসবেন? ভাই আমার একটু একটা বিষয় জানার ছিল। জি জি প্লিজ। আমি আসলে আমার বরাবর আমার ক্যারিয়ার হচ্ছে কনভেনশনাল ব্যাংকার, তো আমার ব্যাংকও কনভেনশনাল। আমাদের একটা ব্রাঞ্চ আছে, আমি এখানে সম্প্রতি পোস্টেড হয়েছি। তো জি আসলে এইখানে আমি মোটামুটি আলোচনা বুঝতে পেরেছি ভালোই থিওরিটিক্যালি। কিন্তু আমার কাছে শুরু থেকে যেটা মনে হয়েছে যে ব্যাংক কিভাবে গুডস দিবে, তো পরে এটা বুঝতে পারছি আমি যে এই টাওয়ার গ্রুপটা আসলে বাংলাদেশে নাই, না, বাংলাদেশে এটা না। আমাদের ব্যাংকিং সেক্টরে নাই। তো এই আমার টাওয়ারটার প্রশ্ন, আলাদা একটা মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা হচ্ছে বাইরে মিডল ইস্টে ওদের হচ্ছে আলাদা একটা মার্কেটই আছে তাওয়ারুকের। যে কেউ যদি তাওয়ারুক করতে চায় তখন সে ওই হুম, মার্কেট থেকে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে তাওয়ারুক করে, যেটা জি। হচ্ছে আমাদের আ- বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে আপনি পাবেন না কোথাও। আমার এখানে একটু আমি ছোট্ট করে আমার যে অবজারভেশন সেটা হলো, আমি এখানে ইসলামী ব্যাংকিং এসে দেখলাম যে এই যে সরাসরি টাকা দেওয়ার তো কোনো বিধান নাই, জি কিন্তু আমরা আসলে টাকাটা কিভাবে দিচ্ছি? কাস্টমারকে ঠিকই টাকা দিচ্ছি, হয় তাকে যে গুডস কিনে দিচ্ছি, মানে গুডস এজেন্ট নিয়োগ করে তাকে টাকা দিয়ে দিচ্ছি, বলতেছি তুমি গুডস কিনে নাও, মুয়াজ্জাল। আচ্ছা এভাবে আমি এতটুকু আমি আমি এখন পর্যন্ত এটুকু দেখেছি। তো আসলে আচ্ছা টাকার তো সত্যি ব্যবসায়ীদের দরকার আছে। শুধু সে তাকে গুডসটা সোর্সিং করে দিলে সেটা বিক্রি করে আবার সে টাকা নিবে, সেরকম না। তার আরো অন্য অন্য তার অপারেটিং আরো এক্সপেন্স আছে, টাকার দরকার আছে। বাংলাদেশের কনটেক্সটে টাওয়ার গ্রুপ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আসলে আহ, কি করলে বাংলাদেশের ব্যাংকিং এটা স্যুট করানো যায়? আচ্ছা ভাই, এই তাওয়ারুক নিয়ে হচ্ছে আপনি কিভাবে শুট করানো যায়, আমাদের একজন স্যার আছেন, তার হচ্ছে খুবই নলেজেবল পারসন, উনি তাওয়ারুক নিয়ে অনেক কথা বলেন। আপনি হচ্ছে, আমি আপনাকে পার্সোনালি স্যারের কথা বলবো এই তাওয়ারুকের ব্যাপারে। আপনি যদি এই ব্যাপারে আসলে মানে ইন্টারেস্টেড হন, আপনি স্যারের সাথে একটু কথা বলতে পারবেন, বা অথবা আমিও আপনাকে পার্সোনালি বলবো। কিন্তু তাওয়ারুক হচ্ছে বাংলাদেশে যত আলেম, শুধুমাত্র বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত আলেম ওলামারা আছেন, ম্যাক্সিমাম সবাই হচ্ছে এটা এগেনস্টে। আচ্ছা। তারপরেও কিন্তু না, এটার অনেক বড় একটা মার্কেট অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড আছে, অনেক আচ্ছা, বড় মার্কেট। তাহলে ভাই এইখানে আমার যে যে জায়গাগুলোতে বা যে কান্ট্রিগুলোতে তাওয়ারুক আছে, সেই ব্যাংকগুলো যে গুডসটা দেয়, তার মানে কি তাদের একটা নিজস্ব গোডাউন থাকে? তারা কি গুডস কিনে গোডাউনে ব্যবসায়ীদের মতো স্টোর করে? ব্যাপারটা কি এরকম হয়? ধরেন হচ্ছে তাদের কোনো গোডাউন নেই, এটার জন্য আলাদা ধরনের একটা মার্কেটই আছে। ওই মার্কেটে এই গুডস গুলো থাকতেছে, তারা হচ্ছে ওই মার্কেট থেকে নিচ্ছে, নিয়ে হচ্ছে দিচ্ছে, এরকম আর কি। তো তার এটা হচ্ছে মানে অনেক বড় একটা প্রসেস। আপনি হচ্ছে ভাইয়া, আমি আপনাকে মানে পার্সোনালি একদিন বলবো, বা হচ্ছে আপনি চাইলে ওই স্যারের সাথে কথা বলতে পারেন। না, ওই মার্কেটটা যদি থেকেও থাকে, তাহলে যেটা হচ্ছে যে ওটা তার মানে এই বেচা কেনাটা আসলে অ্যাকচুয়াল পজিশন বেসড হয়, এটা কনস্ট্রাকটিভ হয় না। তাদের নিজস্ব গোডাউনে আসে না, তাদের কাগজপত্র নিজেদের থাকে, তারা কাগজপত্রের হ্যাঁ, ভিত্তিতে এটা বিক্রি করে, শেয়ারের মতো অনেকটা। শেয়ারের মতো না ঠিক ভাইয়া, কিন্তু মানে হচ্ছে কনস্ট্রাকটিভ পজিশন নিলেও গুডসটা তো থাকতেছে। ধরেন হচ্ছে আপনি এখন যেখানে আছেন, আপনি যদি বায় মুরাবাহা করেন, আপনি তো 109% হচ্ছে আপনি কনস্ট্রাকটিভ পজিশনই নেন, জি, 99.9%। বাট জি। গুডটা তো থাকতেছে, গুডস তো এখানে আছে, অ্যাভেলেবেল থাকতেছে। এমন না যে ধরেন গুডস নাই, আপনি শুধুমাত্র পজিশন নিচ্ছেন, তাহলে তো হচ্ছে এটা রিবা হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার এইটা কি আমাদের আচ্ছা স্যার, ওই যে এই ডেরিভেটিভ যেগুলি আছে, ডেরিভেটিভস এর একটা অপশন আছে, ওই যে অপশন যেটা, এই যে কল, আর একটা অপশন আছে কল, আর একটা আছে ওই যে কি যেন পুট আর কল। ওইখানে হ্যাঁ, ফুটবল। যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ফান্ডের প্রয়োজন হয়, তখন তো আরেকটা মার্কেট আছে, সেইখানে সবার অ্যাকাউন্ট খুলে
তাদেরকে এই যে ফিউচারে ডিসকাউন্ট অথবা প্রিমিয়ার যে ফর্মে বলেন ওই ফর্মে আচ্ছা একটা আপনাদের কন্ট্রাক্টে যেতে হবে। ওইটা আচ্ছা সেটা দেখেন আপনাদের বলতেছেন কিনা এটা না সেটা না কিনা না 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 শুনুন আপনাদেরকে আর একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই। যদি কোনো সময় দেখেন যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট সোয়াপ কন্ট্রাক্ট এগুলা দেখলেই আপনার জাস্ট মানে প্রোহিবিটেড অ্যান্সার দিয়ে দিবেন, এগুলো কিন্তু ইসলামিক ব্যাংকিং এর জন্য প্রোহিবিটেড। যত ধরনের ফরওয়ার্ড সোয়াপ যা আছে এগুলো সব কিন্তু প্রোহিবিটেড। সো এগুলো নিয়ে আহ, আর হচ্ছে আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে যে এটা খুব আপনারা একটু মাথায় রাখবেন যে যারা আপনারা এই ইসলামিক ব্যাংকিং করতেছেন বর্তমানে তারা হচ্ছে যখন এই স্ট্যান্ডার্ড গুলো পড়তে যাবেন তখন দেখবেন যে আপনাদের সাথে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হবে। তো আপনারা এই জিনিসগুলো নিয়ে অ্যানালিসিস খুব ভালো মতো করতে পারবেন সারা জীবন ধরে, কিন্তু যখন হচ্ছে আপনারা এই স্ট্যান্ডার্ড গুলো পড়তেছেন তখন হচ্ছে আপনারা ওই প্র্যাকটিস গুলো মানে দয়া করে হচ্ছে এই রিলেটেড করতে যাবেন না, রিলেটেড করতে গেলে একটু মানে বিপদে পড়া লাগবে আর কি। হ্যাঁ কিন্তু আপনারা যখন হচ্ছে পরীক্ষা শেষে যখন এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন দেখবেন যে তখন সবকিছু আসলে আপনাদের সামনে চলে আসবে। কিন্তু আপাতত যেহেতু আমাদের সামনে পরীক্ষা তো একটু পরীক্ষার জন্য হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড গুলো পড়ি আর কি। এরপর হচ্ছে যেমন আমরা আমরা আর কি এখন হচ্ছে এগুলো নিয়ে অনেক অ্যানালাইসিস করি, অনেক কিছু করি। একটা যখন হচ্ছে আমরা কনভেনশনাল থেকে কোনো পোর্টফোলিও যখন আমি হচ্ছে মানে মেন কাজ হচ্ছে আমি মানে প্রপোজাল গুলো দেখি যে কনভেনশনাল থেকে আমরা কিভাবে পোর্টফোলিও ইসলামিকে কনভার্ট করি। সো তখন আমরা এই পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কথাবার্তা বলা অ্যানালাইসিস করা এগুলো সবকিছু আপনারা করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা একটু স্ট্যান্ডার্ড গুলো পড়ি মানে বাংলাদেশের প্র্যাকটিস গুলো না মিলাই, পরবর্তীতে মিলাতে পারবেন খুব ভালো মতো। আচ্ছা আমি এই কোশ্চেনটা পড়ি। Definition of monetization. A small business owner need immediate cash for working capital and approach an Islamic bank to sell. So the banks sell aluminium on a deferred muraba basis for $100 and sell into the business owner who sell it into the third party on a spot payment market 9,800 টাকা in cash. The process is an example of which Sharia compliant transaction structure. আচ্ছা মনিটাইজেশন ইনা প্যারালাল সালাম ডেফার সেল খুবই সিম্পল, কিন্তু আপনি যখন ওই 100টা কোশ্চেনের ভিতরে এটা দিবে তখন হচ্ছে আপনাদের মাথাটা একটু উঠে যাবে, এই জন্য এটা দিছে এবং এই কোশ্চেন অনেকবারই আসছে। তাওয়ারুক এটা মনিটাইজেশনই পড়ে। আচ্ছা স্যার আমাদের এই যে কর্ডটা কি তাওরিকের সাথে মানে মেকানিজমে চলে কর্ড? না 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 কোয়াড হচ্ছে একদম ডিফারেন্ট জিনিস। এবং আপনারা যে কোয়াড পড়বেন সেই কোয়াডের সাথে আপনারা বাংলাদেশে যে কোয়াডের প্র্যাকটিস এটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট। আপনারা তো বাংলাদেশে করতেছেন হচ্ছে এমটিডিআর ওইটা লিয়ান রেখে আপনারা কোয়াড দিচ্ছেন তাই তো, মানে মোস্ট অফ দ্য ব্যাংকে এই প্র্যাকটিসই তো মানে করতেছে, কিন্তু জি এখানে আপনার যে কোয়াড পড়বেন এই কোয়াডটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট। আচ্ছা কোয়াডের স্ট্যান্ডার্ডটা মনে হয় আমার ইয়েস কোয়াড স্ট্যান্ডার্ড আমি ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবো, তখন হচ্ছে এটা খুব ভালো মতো আপনারা বুঝতে পারবেন, খুব ইন্টারেস্টিং একটা স্ট্যান্ডার্ড। তখন দেখবেন যে আল্লাহ বাংলাদেশে কি প্র্যাকটিস করতেছি কিছুই তো মিলতেছে না। আচ্ছা এর পরেরটা আসি। An Islamic finance company initiate a tawarruk transaction. However, during audit, it is revealed that the commodity sold was not clearly specified or separate from the seller other inventory at the time of contract. Which of the following Sharia concern arise in the scenario? The transaction is invalid because the commodity was not distinguishable. The commodity must be sourced locally to be valid. The contract is valid because price and quantity were agreed. The transaction is only invalid if physical delivery is impossible. এটা কি বলেন তো? আর আমরা একটা ইয়াতে পড়েছিলাম। এ এ এটা ডিস্টিংগুইশড, এটা ইয়েস, যে আমরা যদি এটা পার্থক্য করতে না পারি তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। জি 3. A customer buys crude oil from an Islamic bank in a deferred sale, but instead of physically taking delivery, the customer receive a title deed and warehouse receipt acknowledging his ownership. The customer then sell it in the open market. এই আমি তো গাড়ির উদাহরণ দিয়ে এটা তো বলেই দিছি। So which of the following best describe the form of position in this transaction under the Sharia? Only actual position is valid. Constructive position is invalid unless delivery is taken. Only physical inspection makes it valid. Constructive position is valid if it grants legal ownership of the control. এটা সবাই বলবেন। only actual position is valid. হ্যাঁ
না ডি এখানে হবে। তো ডি ডি কে হবে বলছেন? না এটা ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা, কারণ হলো আমি গুডস এর ওনারশিপ নেই নাই, শুধু ডকুমেন্টস নিয়েছি। মানে অ্যাকচুয়াল মানে এটা আমি এর অ্যাকচুয়াল আমি এটাকে এই গুডসটা আমার কন্ট্রোলে নেই নাই, শুধু ডকুমেন্টস গুলি আমি কন্ট্রোলে নিয়েছি, এই জন্য এটা কনস্ট্রাকটিভ, সেই হিসাবে ডি হয়। ডকুমেন্টস হলে তো এটা ইয়া হয়, অ্যাকচুয়াল পজেশন হয়। অ্যাকচুয়াল এটা কনস্ট্রাকটিভ হবে, হ্যাঁ। না, ডকুমেন্টস দিলে কিন্তু অ্যাকচুয়াল পজিশন হয় না। ডকুমেন্টস দিলে হয় মানে হচ্ছে গুডসটা নিজের কন্ট্রোলে নিলে তখন অ্যাকচুয়াল হয়, আর যখন হ্যাঁ, ডকুমেন্টস গুডসটা নেব যদি তখন হচ্ছে এটা আপনি নিজের কনস্ট্রাকটিভ। কাছে আনতে পারেন তাহলে হচ্ছে অ্যাকচুয়াল, মানে আপনি জি হাত দিয়ে ধরতেছেন, ধরে রাখতেছেন। কিন্তু জি জি। তো এখানে যেটা বলতেছে যে কাস্টমার তেল কিনছে ডেফার্ডে, সে ফিজিক্যালি নিতে পারে নাই, সে নিচে হচ্ছে কি এটার যে ওয়্যার হাউসে এই তেলটা রাখা আছে সেটার হচ্ছে টাইটেল ডিড নিছে তেলের, এবং একটা একক নলেজ নিছে যে আমি এই তেলটা আপনার কাছ থেকে যে কোনো মুহূর্তে নিয়ে আসবো। তাহলে কিন্তু কি হলো যে আমার এটার কনস্ট্রাকটিভ পজিশনটা আমি নিয়ে নিছি, তেল আছে হচ্ছে ওই ক্লায়েন্টের গোডাউনে, কিন্তু আমি এই পেপারস গুলো আমার নামে নিছি, অ্যাকনোলেজমেন্ট নিছি, নিয়ে হচ্ছে কি করছি, এটা হচ্ছে আমি কনস্ট্রাকটিভ পজিশন নিছি, এবং এই কনস্ট্রাকটিভ পজিশনের বেস করেই আমি হচ্ছে এটা মার্কেটে সেল দিব। সো এই জন্য অ্যান্সার হবে হচ্ছে ডি। কনস্ট্রাকটিভ পজিশন ইজ ভ্যালিড ইফ ইট গ্র্যান্টস লিগ্যাল ওনারশিপ এন্ড কন্ট্রোল। আপনি যদি এটা লিগ্যাল ওনারশিপটা নিয়ে নিতে পারেন তাহলে এটা আপনি কনস্ট্রাকটিভ পজিশন পেয়ে যাচ্ছেন, এবং আপনি এটা ওপেন মার্কেটে সেল দিতে পারবেন। এই যে অ্যান্সার গুলো সব এখানে দেয়া আছে। মনিটাইজেশন কোন ইয়েতে আছে সেটা 4.2 তে বলা হয়েছে কমোডিটি মাস্ট বি ক্লিয়ারলি আইডেন্টিফাইড এন্ড ডিস্টিংক্ট। আর 3 তে বলা হচ্ছে, ভাইয়া দাগ দিয়ে না, ডি তে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ পজিশন ইজ ভ্যালিড ইফ ইটস গ্র্যান্ড লিগ্যাল ওনারশিপ এন্ড কন্ট্রোল। এটা আছে হচ্ছে 4.4 এবং 4.5 এ কনস্ট্রাকটিভ পজিশন ইজ পারমিটেড ইফ ইট ইজ ট্রান্সফার রিস্ক এন্ড কন্ট্রোল। সো এই ছিল হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আপনারা নামাজ পড়ে রেস্ট নিয়ে অবশ্যই পরবর্তী মুরাবাহাতে আসবেন, এবং ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করব, কারণ আমি যেখানে পাই তখনই স্যারের ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করি। সেটা মানে যে স্ট্যান্ডার্ড পরে হোক, যত বেশি মানে আমি দেখি তত বেশি আমার মানে মাথায় আরো বেশি থেকে যায়। সো ভাই আপনার এই ম্যানডটটা কি আমরা পাবো? অবশ্যই এটা রেডি করছি তো আপনাদের জন্যই। আমি নিজাম ভাইকে দিয়ে দেবো, ইনশাল্লাহ দিয়ে দিবে। আপনারা কিন্তু ওই যে ইয়েলো মার্ক এবং পাশে যে কমেন্টস এর বক্স আছে ওই কমেন্টস গুলো একটু দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের খুব ভালো মতো মনে থাকবে আর কি, মানে পরীক্ষা ইজিলি আপনাদের মাথায় থাকবে আর কি। সো থ্যাংক ইউ, সালামু আলাইকুম, পরবর্তীতে আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। স্যার নিজাম ভাই, আমি সবাইকে খুব ভালো মতো বলে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা এই আর একটু কথা বলতাম তো, মানে এখন তো হলো যে মসজিদে হ্যাঁ যাবো, প্লিজ। নামাজ পড়বো। তাহলে জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার কোরিয়াল সাপোর্ট এবং ওয়েলকাম। ইসলামী ব্যাংকিং এর জন্য যে সেবা করে যাচ্ছেন, আল্লাহ আপনাকে কবুল করুক এবং উত্তম যাদেরকে আল্লাহর পক্ষ থেকে দান করুক। ভালো থাকেন। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।